বিশ্বাস করো বাবা, এই মেয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, আমি কিছু জানি না। রাগে তোমায় এগিয়ে এসে চর বসিয়ে দিল সঞ্জয়ের গালে। মারতে মারতে নিজেই কেঁদে ফেলে, বলে, তোমাকে খাইয়ে পরিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি আমরা, তার এই প্রতিদান আমার ভাবতে লজ্জা হয়। তোমার মতো ছেলেকে আমি পেটে ধরেছি, কিভাবে এমন কাজ করলি তুই? একবারও আমাদের কথা মাথায় আসেনি তোর? একটা অমানুষ হয়েছে, তোর দেখে তাকালে আমার ঘৃণা হয়, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, আমাকে একবার বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করিনি, আমি কখনো এমন কোনো কাজ করতে পারি না। তোকে আমি তোর বন্ধুর বাড়িতে যেতে বলেছিলাম, তবুও কেন তুই এই বাড়িতে ছিলি? এই মেয়ের সর্বনাশ করার জন্য? সীমা আমাকে বলেছে ওরা এই বাড়িতে একা থাকলে ভয় পেতে পারে, যাতে আমি ওদের সাথে থাকি। আমি তোকে কখন থাকতে বললাম? তুই মিথ্যা কেন বলছিস? এমন মিথ্যে কথাতে সঞ্জয় আকাশ থেকে পড়ে। দুয়ে দুয়ে চার মেলাতে পারে অবশেষে। এটা যে তার বোনের চক্রান্ত। তখন নীলার বাবা নিলয় রুদ্র সাহেবকে উদ্দেশ্য করে বলে, আপনার সাথে আমার সম্পর্ক আজ অনেক বছরে, আপনি এর বিচার করুন। আপনি যদি এর বিচার করতে না পারেন, তবে থানায় গিয়ে আপনার ছেলের নামে মামলা করব। আমি আমার ছেলের ব্যবস্থা করছি, ও অন্যায় করেছে, তার শাস্তি ওকে পেতে হবে। আজকের পর তুই আর আমাদের সন্তান নস, তোকে আমি ত্যায্য পুত্র করলাম, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, তোর মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না। আমার কোনো ছেলে নেই, যে ছিল সে মারা গেছে, এখন আমাদের একটাই মেয়ে, বের হয়ে যা। সঞ্জয় অপমানের রাগে দুঃখে বাড়ি থেকে বের হয়ে গেল। নিজের কাছে যা টাকা ছিল তা দিয়ে 2 দিন কোনো রকমে বেরিয়ে যায়। সঞ্জয় রাস্তায় রাস্তায় ঘুরছে। আপাতত ওর কাছে কোনো টাকা নেই, কি খাবে? বাবা এটা বলতে পারলো আমাকে? আর বোন, সে তো আমার নিজের বোন, আমি তো ওর নিজের দাদা। তারপরেও বোন কিভাবে পারলো আমার সাথে এত বড় একটা চক্রান্ত করতে? শেষ পর্যন্ত আমাকে ত্যায্য পুত্র করে দিল। বোন হয়তো এটাই চেয়েছিল, নিজে সবটা নিয়ে রাজ করবে। বোন শুধু একবার আমায় বলতো যে ওর পুরো সম্পত্তি চাই, আমি হাসতে হাসতে ওকে উপহার হিসেবে সব দিয়ে দিতাম। কিন্তু তার জন্য আমাকে শুধু শুধু এত বড় একটা অপবাদ আমার জীবনের সাথে জুড়ে দিল। হে ভগবান, আমি এখন কোথায় যাব, কি করব? না আছে কোনো খাবার, না আছে কোনো শীতের পোশাক। এরপরেই সঞ্জয় রাস্তার উপরে একটা ট্যাপ কল দেখে ছুটে গেল। পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে একটা ফাঁকা টুলে বসে। এখন শীতকাল, বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো শীতের পোশাক নিয়ে আসেনি। ইতোমধ্যে 2 দিনে তার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সঞ্জয়ের বয়স 19, কারো কাছে হাত পাতলে কেউ ওকে সাহায্য করবে না, বিনিময়ে বলবে, বয়স তো কম না, উপার্জন করতে পারিস না, তোরা হলি সমাজের কুলাঙ্গার ছেলে মেয়ে। তোদের বাবা মাকেও বলিহারি, যখন দুবেলা দুমুঠো খাওয়াতেই পারবি না, তাহলে এমন কুলাঙ্গার ছেলে মেয়েকে জন্ম দিছে কেন? এই সমস্ত কথা ভাবতে ভাবতে হঠাৎ করে এর মধ্যে সঞ্জয় দেখলো একদল লোক কাগজ পলিথিন কুড়িয়ে আগুন ধরিয়েছে রাস্তার কিনারে। শীতের ঠান্ডা আবহাওয়া সহ্য করতে না পেরে সঞ্জয় সে আশ্রয়হীন মানুষের কাছে যায়, নিজেও আগুন পোহাতে থাকে। ছিন্নমূল মানুষের সাথে থেকে কাটিয়ে দেয় গোটা একটি রাত। পেট তো টাকা পয়সা বোঝে না, তারা বোঝে খাবার। পরদিনও পানি খেয়ে কোনো রকম কাটিয়ে দেয় সঞ্জয়। চলে আসে পথচারীদের কাছে আগুন পোহাতে। আশ্রয়হীন মানুষেরা কোনো রকমে কিছু খাবারের জোগাড় করে, সেই শাকসবজিগুলো আগুনের তাপে সেদ্ধ করে খাচ্ছে। প্রচণ্ড ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে সঞ্জয় সে আশ্রয়হীন মানুষের কাছে খাবার চায়। সঞ্জয়ের প্রতি মায়া অনুভব করে তারা সিদ্ধ করা সবজিগুলো খেতে দেয় সঞ্জয়কে। আশ্রয়হীন মানুষরা সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে, তোমাকে দেখে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হয় আমার। তুমি কেন আমাদের সাথে রাস্তায় রাস্তায় ঘুরছো? নিশ্চয়ই বাবা মার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছো। তাহলে আমি তোমাকে অনুরোধ করব, তুমি আবার বাড়িতে ফিরে যাও। তুমি জানো না রাস্তায় থাকার কষ্ট কি? দুমুঠো খাবারের জন্য প্রতিদিন কষ্ট করতে হয়। সবকিছু জানা সত্ত্বেও আমার আর ফেরার উপায় নেই। বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে আর তারা বাড়িতে ঢুকতে দেবে না। তাই এখন থেকে আমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে নিতে হবে। যদি তাই হয় তবে সন্ত্রাস দুর্নীতি ছাড়া তুমি আর কোনো কাজ পাবে না। তুমি যদি সেই দলের সাথে যোগ দিতে চাও, তাহলে আজকের রাতে দেখবে একদল গুন্ডারা এই রাস্তা দিয়ে তাদের আস্তানার দিকে যাচ্ছে।
তুমি চাইলে ওদের সাথে কথা বলে দেখতে পারো। রাত বাড়ার সাথে সাথে আশ্রয়হীন মানুষেরা রাস্তার পাশে ঘুমিয়ে পড়ে। সন্তানেরা যাতে শান্তিতে ঘুমাতে পারে এজন্য বাবা মা জেগে থাকে। বেশ কিছুক্ষণ পর সেখান দিয়ে একদল গুন্ডা তাদের আস্তানার দিকে যাচ্ছিল। সঞ্জয় তাদের দেখা মাত্রই সেখান থেকে উঠে তাদের কাছে চলে গেল। পেছন থেকে ডাক দিল, শুনছেন? আমাকে আপনাদের সাথে নেবেন? কে তুই? আমাদের সাথে যেতে চাইছিস কেন? তুই জানিস আমরা কারা? আমি জানি আপনারা কারা, এই জন্যই আমি আপনাদের সাথে যেতে চেয়েছি। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে নেবেন। তুই বাচ্চা একটা ছেলে, বয়স বেশি না তোর। একটা কথা মনে রাখ, তুই যদি অন্ধকার জগতে পা রাখিস তাহলে কখনো সেই পা আলোর জগতে রাখতে পারবি না। সারা জীবন তোকে এই অন্ধকার জগতে কাটাতে হবে। আমি আর আলোর জগতে থাকতে চাই না। আলোর জগতে থাকতে চেয়ে আমি যে লাঞ্ছনা পেয়েছি, আমি এখন অন্ধকার জগতেই থাকতে চাই। তাহলে আমাদের সাথে চল বসের কাছে, তিনি ঠিক করবে তুই আমাদের সাথে থাকবি কিনা। সঞ্জয় গুন্ডাদের সাথে চলে গেল তাদের আস্তানায়। সেখানে অপেক্ষারত ছিল গুন্ডাদের বস। গুন্ডারা গিয়ে সম্মান করে টাকাগুলো বসের সামনে রাখে। বস টাকাগুলো লক্ষ্য করে বলে, আজকে এত কম কেন? ব্যাংক লুট করে তোরা মাত্র এই কয় টাকা পেয়েছিস? জবাবে মাথা নিচু করে গুন্ডারা বলে, না বস, আমরা আজকে ব্যাংক লুট করিনি। কেন তোরা ব্যাংক লুট করিসনি? গতকালকে আমি তোদের বলেছি না, একবার ব্যাংক লুট করে সমস্ত টাকা আমার হাতে তুলে দেওয়ার পরে আমি বুঝবো কিভাবে এই কেস শেষ করে দেওয়া যায়। শুধুমাত্র পিস্তলের জোর দেখিয়ে টাকাগুলো ব্যাংকের বাইরে আনতে পারলি না, প্রয়োজনে কয়েকটা লাশ ফেলে দিতিস। যদি তোরা পুলিশের হাতে ধরা পড়তিস তাহলে তোদের জেলখানা থেকে মুক্ত করে আনার দায়িত্ব আমি নিজের কাঁধে নিতাম। আমার এতগুলো লোকের মাঝখানে সাহসী কেউ নেই, পুরো বেকার তোরা। আমি সাহসী, আমি পারবো ব্যাংক লুট করতে। বস থামতে কথাটা বলে ওঠে সঞ্জয়। প্রথমবার সঞ্জয়কে দেখে চিনতে পারে না বস। আঙুল তুলে কৌতূহল নিয়ে বলে, তুই কে? আগে তো আমার আস্তানায় তোকে দেখিনি, এখানে কিভাবে এলি? বস, ওর নাম সঞ্জয়, আমাদের দলে যোগ দিতে চাইছে, তাই ওকে আমি আপনার কাছে নিয়ে এসেছি। জীবনের মায়া নেই তোর? এই দলে যখন তখন প্রাণ চলে যেতে পারে, আবার একবার এই দলে আসলে ফিরে যাওয়া যায় না, জানিস তো? হ্যাঁ আমি জানি, তবে আমি আর ফিরে যেতে চাই না। আমি চাই আমার অনেক টাকা হোক, সবাই আমাকে ভয় পাবে। আপনি শুধু বিশ্বাস করে আপনার হাতটা আমার কাঁধে রাখুন, আমি ব্যাংক লুট করে আপনার হাতে তুলে দেব। একবার তুই যদি এই দলে স্থায়ী হয়ে থাকতে পারিস তাহলে সবাই তোকে ভয় পাবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, কোনো কিছুরই অভাব হবে না তোর। তারপরে সঞ্জয় বসের হুকুম মেনে পরদিন ব্যাংক লুট করতে চলে গেল। ব্যাংকে ঢোকার আগে অস্ত্র ও নিজেকে নিরাপদ করার জন্য মুখোশ পরিধান করলো। সর্বপ্রথম ব্যাংকের ভেতরে ঢুকে ওপরে একটা গুলি করে সঞ্জয় চিৎকার করে বলে, কেউ এক পাও নড়াচড়া করার চেষ্টা করবেন না। যদি কেউ একবার নড়াচড়া করো তাহলে আমি গুলি করতে বাধ্য হব, আর তারপরে এক একটা লাশ মাটিতে পড়বে। সঞ্জয়ের হুমকির জেরে ভয়ে সবাই চুপ করে যায়। এই সুযোগে সঞ্জয়ের লোকেরা সমস্ত টাকা পয়সা গয়নাগাটি ব্যাংকের লকার থেকে বস্তার ভেতরে ঢুকিয়ে নিল। ব্যাংকের ম্যানেজার সাহস দেখিয়ে নড়াচড়া করে সঞ্জয়ের কাছে এসে বলে, এটা কি মামু বাড়ির আবদার নাকি? আমি কিন্তু এখন পুলিশকে খবর দিব। নিজেদের ভালো চাইলে ভালোই ভালোই এখান থেকে চলে যান। আপনার ভালোর জন্যই আমি বলছি, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন, না হলে আমার গুলি আপনার বুকে ছিদ্র করে ফেলবে। তোর মতন একটা পুচকি ছেলে আমাকে গুলি করবে? এক চড়ে তো সমস্ত দাঁতগুলো আমি খুলে ফেলবো। পিস্তল নামা। বাচ্চা ভেবে আপনি ভুল করলেন। যখন বাচ্চা ভেবে ভুল করলেনই তখন দেখুন এই বাচ্চা কি কি করতে পারে। কথাটা বলে পরপর কয়েকটা গুলি করে ম্যানেজারের বুক ঝাঁঝরা করে দিল সঞ্জয়। ম্যানেজারের কথা শুনে এতক্ষণ যারা সাহস পেয়েছিল তারা বিড়ালের মতো চুপসে গেল। সঞ্জয় ওপরের দিকে গুলি ছুড়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাকে বাচ্চা ভেবে ভুল করলে এমন ফলাফল তার ভোগ করতে হবে। সঞ্জয়ের মুখের ওপরে কথা বলার সাহস কারো নেই। তারপরে সমস্ত গুন্ডাদের নিয়ে সঞ্জয় চলে গেল বসের আস্তানায়। প্রথমবার এমন দুঃসাহসিক কাজ করে সঞ্জয় জায়গা করে নিল বসের অন্তরে। সঞ্জয়ের নামে বাহবা করে বস বলে, তুই দেখতে ছোট হলেও তোর বুকের পাটা অনেক বড়। তোর মতো লোকই এতদিন আমি খুঁজছিলাম।
আজ থেকে তুই আমার প্রিয়। বল, তোর কি চাই? টাকা চাই, বাড়ি চাই, নাকি নারী চাই? বল। আমার খাবার চাই। বেশ কিছুদিন ধরে আমি মন ভরে খেতে পারছি না। আমার জন্য খাবারের ব্যবস্থা করুন। কে কোথায় আছিস? সঞ্জয়ের জন্য খাবারের ব্যবস্থা কর। যত ধরনের আইটেম আছে সব নিয়ে আয়। আজকে সঞ্জয় পেট ভরে খাবে। বসের হুকুম পেয়ে একদল গুন্ডারা চলে গেল রেস্তোরাঁয়। সব ধরনের খাবার নিয়ে আস্তানায় এলো। সঞ্জয় অনেকদিন পরে এত খাবার একসাথে পেয়ে পাগলের মতো খেতে লাগলো। পেট ভরে খাবার খেয়ে সঞ্জয় বাকি খাবারগুলো গুন্ডাদের দিয়ে বলে, রাস্তার ধারে এক দল আশ্রয়হীন মানুষ থাকে। এই অবশিষ্ট খাবারগুলো তাদের দিয়ে আসতে বলুন। ওরা পেট ভরে খেতে পারবে। ওদের জন্যই আজ আমি আপনাদের দলে যোগ দিতে পেরেছি। তারপরে সঞ্জয় শুয়ে পড়ল। অনেকদিন পর পেট ভরে খেয়ে সঞ্জয় একটা আরামের ঘুম দিল। পরদিন সকালে ঘুম থেকে উঠলেই বস একটি ছবি সঞ্জয়ের হাতে দিল। ছবিটা ভালো মতো দেখে সঞ্জয় বলে, এটা কার ছবি? এই ছবি দিয়ে আমি কি করব? এই ছবিতে যে মানুষটা আছে সে একজন বড় মাপের ব্যবসায়ী। মাসে উপার্জন করে কোটি কোটি টাকা, কিন্তু আমাদের কোনো ট্যাক্স দেয় না। তাকে পাহারা দেয় অনেক বডিগার্ড। আমাদের লোকেরা গেলে ওদের মেরে হাসপাতালে ভর্তি করে দেয়। তুই আজকে তার বডিগার্ডদের প্রচণ্ড মেরে হাসপাতালে ভর্তি করবি, যাতে আগামীকাল সে নিজে এসে আমাকে ট্যাক্স দিয়ে যায়। আচ্ছা বস, আমার একটা বন্দুক লাগবে। বস একটা বন্দুক এগিয়ে দিলে সঞ্জয় সে বন্দুক নিয়ে চলে গেল ব্যবসায়ীর সাথে দেখা করতে। ব্যবসায়ী অফিস থেকে বের হয়ে লোক নিয়ে বাড়ির পথে যাচ্ছিল। তখন সঞ্জয় পাশের একটা বাড়ির ছাদে অপেক্ষা করছিল তার জন্য। ব্যবসায়ীকে দেখা মাত্র গুন্ডাদের হাতের ইশারা করলে তারা সঞ্জয়কে দড়ির সাহায্যে নিচে নামিয়ে দিল। নিচে নামতে নামতে গুলি করলো সমস্ত গার্ডদের। মুহূর্তেই একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো। তারপরে সঞ্জয় মাটিতে নেমে ব্যবসায়ীর মাথায় বন্দুক তাক করে বলে, গুলি করে দেই? তোকে গুলি করলে তোর জীবনের সমাপ্তি এখানেই ঘটবে। তাহলে টাকার এত বড়াই কেন? চোখ বন্ধ করলেই তোর এত টাকা কে খাবে? ছেলে মেয়েরা আয়েশ করে বাকি জীবন পার করবে। তুমি কে? আমার এখানে কে চাও? কেন আমার লোকদের গুলি করে হত্যা করলে? আমি সঞ্জয়, সামাদ চৌধুরীর লোক। অনেকবার তিনি আপনার কাছে ট্যাক্সের টাকা চেয়েছে, কিন্তু আপনি লোকেদের ভয় দেখিয়ে 1 টাকাও ট্যাক্স দেননি। তাই বাধ্য হয়ে আমি এখানে আপনাকে হুমকি দিতে এসেছি। আপনার 100টা লোকও আমার কিছু করতে পারবে না। আমি চাইলে এখনই এখানেই আপনাকে গুলি করে আপনার মাথা খুলি উড়িয়ে দিতে পারি, কিন্তু আমি তেমন কিছু করতে চাই না। ভালোই ভালোই ট্যাক্সের টাকাটা সামাদ চৌধুরীর হাতে পৌঁছে দেবেন। আজকে আমার মুখ কথা বলেছে, পরের বার যদি আমি আসি তাহলে আমার বন্দুক কথা বলবে। সঞ্জয়ের কথা শুনে ব্যবসায়ী প্রচন্ড ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে সঞ্জয়ের পা ধরে বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আজকে টাকা নিয়ে সামাদ চৌধুরীর সাথে দেখা করে আসব। সঞ্জয়ের পা ধরে ক্ষমা চায় ব্যবসায়ী। সঞ্জয় পান ছাড়িয়ে তার দলবল নিয়ে চলে গেল আস্তানায়। ব্যবসায়ী সাথে সাথে ব্যাংকে গিয়ে টাকা তুলে চলে গেল সামাদ চৌধুরীর আস্তানায়। টাকার ব্যাগ সামাদ চৌধুরীর টেবিলের ওপরে রেখে পা ধরে ক্ষমা চেয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। ব্যাংক থেকে টাকা তুলে আমি সোজাসুজি আপনার এখানে চলে এসেছি। এখন থেকে প্রতি মাসে আমি নিজে এসে টাকা আপনাকে দিয়ে যাব। যদি আমার সময় না হয় তাহলে আমি আমার লোকদের পাঠাবো টাকা নিতে। কোনো রকম চালাকি করবি না, তাহলে কিন্তু আমি আবার সঞ্জয়কে পাঠাবো। এবার আর গুলি মিস হবে না। ঠিক আছে বস। ব্যবসায়ী টাকাগুলো দিয়ে চলে যাওয়ার পর বস টাকাগুলো দেখে খুশি হয়ে সঞ্জয়কে জড়িয়ে ধরে। সঞ্জয়ের বুকে চাপড় মেরে অহংকার করে বলে, তুই হচ্ছিস একটা বাঘের বাচ্চা, যে বাঘের মুখ থেকেও খাবার ছিনিয়ে আনতে ভয় পায় না এবং খাবার নিয়ে আসে। তোর জন্য আমার গর্ববোধ হচ্ছে। আমি বাঘের বাচ্চা না, আমি হচ্ছি আস্ত বাঘ। আমার প্রফেশনের মাঝে আমার বাবাকে টানবেন না। বাবা সঞ্জয়কে বাড়ি থেকে তাড়িয়ে দিলেও এখনো সঞ্জয়ের মনে তার বাবা বসবাস করছে। তাই বাবার সম্পর্কে খারাপ মন্তব্য সে মেনে নিতে পারবে না। বস সঞ্জয়ের কথায় সায় দিয়ে বলে, ঠিক আছে, তোর বাবাকে নিয়ে আর কিছু বলবো না, কিন্তু তোকে নিয়ে বলার কোনো শেষ নেই। তোর জন্য ধীরে ধীরে আমার ব্যবসা টপে চলে আসছে। এবার তোকে আরও একটা গুরু দায়িত্ব আমি দিতে চাই। নেতা আসলাম তালুকদার নির্বাচনে দাঁড়িয়েছে, তার বিপক্ষে দাঁড়িয়েছে ফরিদ তালুকদার। আসলাম তালুকদার ও ফরিদ তালুকদার 2 ভাই। তাদের ভেতরে পারিবারিক দ্বন্দ্বের কারণে এখন তারা আলাদা হয়ে গেছে এবং নির্বাচনেও দাঁড়িয়েছে।
ফরিদ তালুকদার আসলাম তালুকদারকে খুন করতে চাইছে। কারণ আসলাম তালুকদার হচ্ছে একজন সৎ আদর্শবান মানুষ। তিনি যদি ভোটে দাঁড়ায় তাহলে গ্রামবাসীরা কখনোই ফরিদ তালুকদারকে ভোট দেবে না। তাই ভোটে জয়লাভ করার জন্য ফরিদ তালুকদার আমাকে 10 লক্ষ টাকা দেবে আসলাম তালুকদারকে খুন করার জন্য। তোকে খুন করতে হবে। যখন আসলাম তালুকদার মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিবে, আমার কোনো লোক মঞ্চে বক্তব্য দেওয়ার সময় আসলাম তালুকদারকে খুন করার জন্য রাজি হচ্ছে না, একমাত্র তুই পারবি এই অসাধ্য সাধন করতে। ঠিক আছে বস, কাজ হয়ে যাবে। তারপরে সঞ্জয় নিজের কাজে চলে গেল। দুদিন পর আসলাম তালুকদার যখন মঞ্চে বক্তব্য দিতে ওঠেন তখন সেখানে পৌঁছে যায় সঞ্জয়। গিয়ে বসে দর্শকের কাতারে। আসলাম তালুকদারের বক্তব্য শুনতে থাকে অনেকক্ষণ। যখন পকেট থেকে বন্দুক বের করে আসলাম তালুকদারকে শুট করতে যাবে তখন অন্য কেউ আসলাম তালুকদারের বুকে গুলি করে। পরক্ষণে মাটিতে লুটিয়ে পড়ে আসলাম তালুকদার। সঞ্জয় দ্রুত পকেটের ভেতরে বন্দুক ঢুকিয়ে নিল। মুহূর্তের মাঝে সেখানে হট্টগোল শুরু হলো। জনগণ যে যেভাবে পারছে সেখান থেকে চলে যাচ্ছে। সঞ্জয় লক্ষ্য করে কিছুটা দূরে 5 তলা একটা বিল্ডিং থেকে গুলি ছুড়েছে। একটা মেয়ে দাঁড়িয়ে। সঞ্জয় ধীরে সেখান থেকে বেরিয়ে আস্তানায় চলে গেল। আস্তানায় বসকে বসে থাকতে দেখে বন্দুকটা ছুঁড়ে মারলে ভয় পেয়ে যায় বস সামাদ চৌধুরী। উত্তেজিত হয়ে বলে, সঞ্জয়, কি হয়েছে? এত রেগে আছিস কেন? আসলাম তালুকদারকে গুলি করতে পেরেছিস? বেঁচে আছে নাকি মারা গেছে? মারা গেছে, তবে আমার গুলিতে নয়, একটা মেয়ের গুলিতে। একটা মেয়ের গুলিতে মারা গেছে? তাহলে তো তোর ভালোই। তোকে আর কষ্ট করে আসলাম তালুকদারকে খুন করতে হলো না। আমি যাকে টার্গেট করি তাকে শুধু আমি খুন করব, অন্য কেউ নয়। আপনি এখন ফরিদ তালুকদারকে ফোন দিয়ে বলেন আমাদের বিশ্বাস না করে তিনি কেন অন্য লোক লাগিয়েছেন। যদি অন্য লোক লাগাবে তাহলে আমাদেরকে কেন এই চুক্তিতে রেখেছিল। তখন সেখানে এসে উপস্থিত হয় সেই মেয়েটা। সঞ্জয় সেই মেয়েটাকে দেখে চমকে ওঠে। আঙুল তুলে বসকে উদ্দেশ্য করে বলে, বস, এই হচ্ছে সেই মেয়েটা যে আসলাম তালুকদারকে খুন করেছে। আরে, এ তো আমার আর এক লোক দীপিকা। তুই হচ্ছিস আমার ডান হাত, ও হচ্ছে আমার বাম হাত। তুই আসার আগে এই দীপিকা আমার সব কাজ করে দিয়েছে, এখনো করছে। বস, আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? এই জন্যই এই মেয়েটাকে পাঠিয়েছেন। এই সঞ্জয় যে জিনিসটা টার্গেট করে সেটা করেই ছাড়ে। আপনি আমাকে বিশ্বাস করতে পারেননি, তাই জন্যই দীপিকা নামের মেয়েটাকে পাঠিয়েছেন। আর আমি আপনার এখানে কাজ করতে পারবো না। যে আমাকে বিশ্বাস করতেই পারে না তার এখানে কাজ করার কোনো মানেই হয় না। সঞ্জয়, রাগ করিস না, আমার ভুল হয়ে গেছে। ওকে আমি আসলাম তালুকদারকে খুন করতে পাঠাইনি। আমি ওকে পাঠিয়েছিলাম তোর বডিগার্ড হিসেবে। তুই যদি কোনোভাবে আসলাম তালুকদারকে খুন করতে না পারিস তখন দীপিকা দূর থেকে আসলাম তালুকদারকে গুলি করবে। এক লাইন বেশি বুঝিস তুই। তোকে আমি সঞ্জয়ের গার্ড হিসেবে সেখানে যেতে বলেছি। ওই কাজটা সঞ্জয়ের করার কথা ছিল। তুই কেন এই কাজটা করেছিস? এই দীপিকা কারোর গার্ড হয়ে যায় না, ভুলে যাবেন না। একসময় আমি আপনার সব কিছু ছিলাম। আমি একাই সব কাজ শেষ করতে পারি, সেখানে আমার কাউকে প্রয়োজন হয় না। আপনার এই গুন্ডা সামনের কাতারে বসে আসলাম তালুকদারের ভাষণ শুনছিল। ওর সময়ের কোনো মূল্য না থাকলেও আমার সময়ের অনেক মূল্য আছে, তাই ও কাজটা করার আগেই আমি কাজটা করে ফেলেছি। এমন নয় যে আমি ওর জন্য অপেক্ষা করিনি, আমি ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু সে ভাষণ মন দিয়ে শুনছিল, তাই বাধ্য হয়ে আমি এই কাজটা করেছি। সঞ্জয়, ও ভুল করে কাজটা করে ফেলেছে। তুই আর রাগ করিস না, তুই বাড়িতে গিয়ে একটু বিশ্রাম কর। বস সঞ্জয়কে কিছু টাকা দিল। সঞ্জয় সেই টাকা নিয়ে দুলতে দুলতে বাড়ির দিকে চলে গেল। সঞ্জয়ের একটা ফ্ল্যাট আছে। সঞ্জয় এখন সেই ফ্ল্যাটে থাকে। সঞ্জয় রান্না করে খেয়ে বিছানায় বসে। সঞ্জয়ের মনে পড়ে তার বাবা মায়ের কথা। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে। সঞ্জয় চোখ মুছে হাসতে হাসতে বলে, একদিন বলেছিলে বাবা, আমি তোমাকে উপার্জন করে খাওয়াবো, তোমাদের দেখাশোনা করব। আমি এখন অসৎ পথে উপার্জন করছি, কিন্তু তোমাদের সেই টাকা দিতে পারছি না। সঞ্জয় ও দীপিকা বসে আছে মুখোমুখি। বস সামাদ চৌধুরী দুইজনকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু দুইজনের কেউই বুঝতে চাইছে না। জাহাজের মাধ্যমে অন্য গ্রুপের মাদকদ্রব্য দেশের ভেতরে প্রবেশ করবে। সামাদ চৌধুরী চাইছে সেই মাদকদ্রব্য নদীর মাঝখানে আটকে সঞ্জয় যাতে সামাদ চৌধুরীকে এনে দেয়।
সঞ্জয়ের একার পক্ষে এত বড় একটা অসাধ্য কাজ করা সম্ভব নয়, কারণ জাহাজের সম্পূর্ণ স্থান গুন্ডাদের পাহারায় থাকবে। সামাদ চৌধুরী তাই সঞ্জয়ের সাথে দীপিকাকে পাঠানোর জন্য চেষ্টা করছে। সঞ্জয় সামাদ চৌধুরীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, বস, আমি এই মেয়েকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। আমি একাই 100। বস, এই ছেলেটাকে নিয়ে আমি যেতে চাই না। আমি বাকি লোকেদের নিয়ে একাই জাহাজ আক্রমণ করে সমস্ত মাদকদ্রব্য আপনার কাছে নিয়ে আসব। এটা সাধারণ একটা মিশন নয়। এই জাহাজে করে বিভিন্ন ধরনের মাদক অস্ত্র দেশে আসছে, সেক্ষেত্রে সিকিউরিটির ব্যবস্থাটা ততটা প্রখর। তোমরা একজন যদি সেখানে যাও, তাদের হাত থেকে বেঁচে আসতে পারবে না। তাই আমার মনে হয় সবাই একত্রিত হয়ে যাওয়া উচিত। সঞ্জয়, তুমি আগে কোনো ধরনের জাহাজের মিশনে যাওনি, এই প্রথমবার তুমি জাহাজের মিশনে যাচ্ছ। এর সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নেই। প্রয়োজনে তুমি একাই এই মিশনে যাও। মনে করবে দীপিকা তোমার সাথে নেই। এই মিশনে যদি সফল হও, তাহলে পরের বার থেকে তুমি একাই জাহাজ মিশনে যাবে। জি বস। তারপর সমস্ত লোকজন একসাথে মিশনের জন্য প্রস্তুত হতে থাকে। নদীর পাড়ে অ্যাডভেঞ্চার 10 নামের জাহাজের জন্য অপেক্ষা করছে সঞ্জয়রা। জাহাজটা নদীর পথ অতিক্রম করে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করলে দূরবীন দিয়ে সবটা দেখতে পারে সঞ্জয়। সঞ্জয় হাতের ইশারায় ট্রলার চালককে ইঙ্গিত দেয় যাতে এখনই ট্রলার চালু করে। একটা একটা ট্রলার করে অ্যাডভেঞ্চার 10 জাহাজের দিকে এগিয়ে যায়। দীপিকা উঠছে সবার শেষ ট্রলারে, সঞ্জয় সবার প্রথমে। জাহাজের ভেতরের লোকেরা দূর থেকে আক্রমণ করা ট্রলারকে দেখে সাবধান হয়ে যায়, সবাইকে সতর্ক করে লুকিয়ে পড়ে আড়ালে। সেই সুযোগে সঞ্জয়ের পরপর 9টা ট্রলার ঢুকে যায় জাহাজের ভেতরে। তারপর সমস্ত গার্ডরা আক্রমণ করে সঞ্জয়দের ওপরে। সঞ্জয়ের বয়সে ছোট হলেও বুদ্ধিতে সবার ওপরে, তাই জীবন বাঁচাতে লুকিয়ে পড়ে জাহাজের ভেতরে। ছোট হওয়ার কারণে সঞ্জয় খুব সহজেই নিজেকে আড়াল করতে পারে। লোকেরা এক এক করে সমস্ত মানুষকে গুলি করতে শুরু করে। সঞ্জয়দের দলের ভেতরে একমাত্র সঞ্জয় বেঁচে ছিল। সঞ্জয়কে বেঁধে রাখা হয় জাহাজের সাথে। জাহাজের প্রধান সঞ্জয়কে দেখে হাসতে হাসতে বলে, তুই সেই সঞ্জয় যে রাতারাতি ভাইরাল হয়ে গেছিস, তবে আজকে আর বাড়িতে বেঁচে ফিরে যেতে পারবি না। তোর বয়স বড্ড কম। কিছুদিন আগে তুই এই দলে যোগ দিয়েছিস, আর আমি এই দলে যোগ দিয়েছি 30 বছর বয়সে। এখন আমার চুল সব পেকে গেছে, তাহলে তোকে ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। আমাকে বাচ্চা ভেবে ভুল করবেন না। আরও অনেকে বাচ্চা ভেবে আমাকে ভুল করেছে। সেকেন্ডের মাঝে খেলা আমি ঘুরিয়ে ফেলতে পারি। দেখি কি করতে পারিস। তোদের দলে তুই একা বেঁচে আসিস, আর এই জাহাজের সব লোক অন্য দলের। তুই ভাব কীভাবে এখান থেকে পালিয়ে যাবি। আমি একটু বিশ্রাম করে আসি। তারপরে জাহাজ প্রধান সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর শেষ ট্রলার অর্থাৎ দীপিকার ট্রলার সেখানে এসে উপস্থিত হয়। দীপিকা ট্রলার থেকে খুব সাবধানতা অবলম্বন করে জাহাজের ভেতরে প্রবেশ করে। জাহাজের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা সঞ্জয়কে মুক্ত করে দেয় দীপিকা। ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে, আমি একাই মিশনে যেতে পারবো বস, তারপর জাহাজের দড়ির সাথে বাধাও পড়তে পারবো। তোমার সেই বড় বড় কথা কোথায় গেল শুনি? দীপিকা না আসলে এখানেই বাধা থাকতে হতো। সঞ্জয় লজ্জায় কিছু বলতে পারে না। তারপরে দীপিকা ক্লোরোফর্ম ছড়িয়ে দেয় সমস্ত জাহাজের ভেতরে। ধীরে ধীরে চেতনা হারিয়ে ফেলে জাহাজের সমস্ত কর্মকর্তারা। এক এক করে সবাইকে জাহাজ থেকে নদীর ভেতরে ফেলে দিল। একমাত্র জাহাজ চালক আর প্রধান এই থেকে রক্ষা পায়, কারণ জাহাজ চালক আলাদা একটি কক্ষে জাহাজ চালাচ্ছিলেন, আর অন্য ঘরে প্রধান বিশ্রাম নিচ্ছিলেন। এরপর প্রধানের কাছে গিয়ে সঞ্জয় বলে, কিরে, তুই নাকি 30 বছর এই কাজে যুক্ত আছিস, তাহলে আজ তোকে কে বাঁচাবে? তুই এখানে কিভাবে এলি? তোকে কে খুলে দিল? আর আমার সমস্ত লোকেরা কোথায় এখন? তো লোকেরা আর কেউই বেঁচে নেই, সবাইকে শেষ করে দিয়েছি। এবার তোকেও শেষ করার সময় এসে গেছে, মরার জন্য প্রস্তুত হ। এরপরেই সঞ্জয় গুলি মেরে প্রধানের বুক ছিন্ন ভিন্ন করে দিল। এরপরেই সঞ্জয় জাহাজ চালকের মাথায় বন্দুক তাক করে হুমকি দেয়, আমার দেখানো রাস্তায় জাহাজ চালা, না হলে এখানেই তোর খেলা শেষ। আপনারা কারা? জাহাজের ভিতরে কিভাবে এলেন? আর জাহাজ আমি অন্যদিকে কেন নিয়ে যাব? কারণ এখন আমরা জাহাজ আক্রমণ করেছি। আপনি ব্যতীত জাহাজে আর কেউ নেই। এবার যদি আপনি আমাদের কথা না শোনেন, তাহলে আপনার মাথায় গুলি মেরে খুলি উড়িয়ে দেব আর জাহাজ থেকে ফেলে দেব। আপনার হাতে এখন দুটো রাস্তা খোলা আছে, হয় আমাদের দেখানো পথে জাহাজ নিয়ে যাবেন, না হলে মৃত্যুকে আপন করে নেবেন।
দয়া করে আমাকে মারবেন না। আমি আপনার সব কথা শুনবো। আপনি যেদিকে যেতে বলবেন আমি জাজ সেই দিকে নিয়ে যাব। তারপরে সঞ্জয়ের দেখানো পথে চালিয়ে নিয়ে গেল জাহাজ চালক। জাহাজের সমস্ত মাদকাস্ত্র তুলে দিল বস সামাদ চৌধুরীর হাতে। সামাদ চৌধুরী অহংকার করে সঞ্জয় ও দীপিকাকে বলে, তোমরা একসাথে ছিলে বলেই এই মিশনটা আজকে সম্পূর্ণ হলো। এখন এই অস্ত্র মাদক সব আমার। এখানে সঞ্জয়ের কোনো ক্রেডিট নেই বস, এখানে সমস্ত ক্রেডিট আমার। যদি সঞ্জয় একা এই মিশনে যেত তাহলে জীবন নিয়ে আর ফিরে আসতে হতো না। আমি সব শেষে গিয়েছিলাম বলে সঞ্জয় বেঁচে ফিরল, আর জাহাজের সমস্ত মালামালও আমাদের কাছে ফিরে আসলো। তারপরে দীপিকা জাহাজের সমস্ত ঘটনা খুলে বলল বসকে। বস সমস্ত ঘটনা শুনে সঞ্জয়ের কাঁধে মৃদু চাপড় দিয়ে বলে, এখন বুঝতে পারলে কেন আমি তোমার সাথে দীপিকাকে পাঠিয়েছিলাম? বিপদ আসবে না এমন কোনো কথা নেই, তবে একটা কথা সব সময় মনে রাখবে, সাবধানের কখনো মার নেই। ইদানিং দীপিকা সঞ্জয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছে। সঞ্জয়ের ফাইট, হুমকি, কথা বলার ধরন, হাসার ধরন সবকিছু তাকে মুগ্ধ করে। দীপিকা এতদিন সন্ত্রাসের পক্ষে যুদ্ধ করলেও এখন তার মন সাংসারিক দিকে গেছে। দীপিকা এখন সাধারণ মানুষের মতো সংসার নিয়ে বেঁচে থাকতে চায়, আর সেই জীবনের দায়িত্ব সঞ্জয়কে দিতে চায়। শত বাধা বিপত্তি কাটিয়ে দীপিকা ঠিক করে সে সঞ্জয়কে সব সত্যি কথা বলে দেবে। আস্তানায় এসে বসের কাছে শুনতে পারে সঞ্জয় জ্বরে আক্রান্ত, তাই আস্তানা থেকে সোজা সঞ্জয়ের বাড়িতে চলে যায়। সঞ্জয়ের বাড়ির দরজায় টোকা দিলে সঞ্জয় কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দীপিকাকে দেখে একটু বিরক্ত হয়ে বলে, তুমি আমার বাড়িতে কি করছো? কেন এখানে এসেছো? তুমি আর আমি এক দলে কাজ করি, শুনেছি তোমার খুব জ্বর, তাই তোমাকে দেখতে এসেছি। এই সামান্য জ্বর সঞ্জয়কে কাবু করতে পারবে না। আমাকে যদি তোমার দেখা হয়ে থাকে তাহলে এখন তুমি আসো, আমার কাজ আছে। কেমন মানুষ তুমি? একজন বন্ধু তোমার বাড়িতে এসেছে তোমার সাথে দেখা করতে, আর তুমি তাকে বেরিয়ে যেতে বলছো? তোমার উচিত তাকে ঘরে নিয়ে অতিথি আপ্যায়ন করা। সঞ্জয় কিছু বলে ওঠার আগে দীপিকা তাকে ধাক্কা দিয়ে ভেতরে চলে আসে। ভেতরে ঢুকে সমস্ত ঘর পর্যবেক্ষণ করে বলে, দুর্নীতির টাকা দিয়ে তো ভালোই ঘরবাড়ি বানিয়ে থাকছো দেখছি। তা একটা বিয়ে করে নিতে, তাহলে তোমাকে আর কষ্ট করে রান্না করতে হতো না, তোমার স্ত্রী তোমার মাথায় জল পট্টি দিত। সঞ্জয় কখনো প্রেম ভালোবাসা সম্পর্কে বিশ্বাস করে না। তাছাড়া আমার বিয়ে করার কি দরকার? আমি যদি একটা নারী চাই, সাথে সাথে নারীরা আমার ঘরে লাইন দিয়ে দেবে। সঞ্জয়ের সাথে এক রাত কাটানোর জন্য কত নারী নিঘুম রাত কাটায় তোমার ধারণা আছে? ওরা নারী নয়, ওরা নারী নামের কলঙ্ক। ভালো কোনো মেয়েরা পরপুরুষের সাথে রাত কাটাতেও চায় না। তোমাকে একটা ভালো সাজেশন দিই, বিয়ে করে এই সন্ত্রাসের জীবন থেকে অনেক দূরে চলে যাও। একই কথা কিন্তু আমিও তোমাকে বলতে পারি। তুমি একটা মেয়ে, এই সন্ত্রাসের জীবনে তোমার থাকার দরকার নেই। দূরে গিয়ে বিয়ে করে স্বামী নিয়ে সংসার করো। যদি মনের মতন কোনো ছেলে পাই অবশ্যই আমি সংসার করব। আমার আর এই একা থাকতে ভালো লাগে না। নিজের সুখ দুঃখ একজনের সাথে ভাগাভাগি করে নিতে চাই। কতদিন এভাবে মনের কষ্ট বয়ে বেড়াবো? তা তুমি একাকিত্ব দূর করতে চাও না? না, একা থাকলে কেউ কখনো আমাকে দুঃখ দিতে পারবে না। আমি চাই না আমার জীবনে কেউ আসুক। আমার এই কলঙ্কিত জীবনে নারীর প্রবেশ নিষেধ। আর আজকালকার নারীরা সব তো ছলনাময়ী। তাছাড়াও এই সন্ত্রাসের জীবন থেকে দূরে গিয়ে আমি বাঁচতে পারবো না। যাদের সাথে আমি অন্যায় করেছি তারা আমাকে ছেড়ে দেবে না। বাদ দাও ওসব কথা। এখন তুমি কি খাবে বলো? আমি এখন কিচ্ছু খাবো না। একটা কথা বলি তোমাকে, সব নারী কখনোই ছলনাময়ী হয় না। আমাকে দেখো, ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে আমার মা আবার বিয়ে করে। সৎ বাবা আমাকে দেখতে পারতো না, তিনি আমাকে অন্ধকার জগতে বিক্রি করে দেয়। তখন আমার বয়স ছিল মাত্র 15 বছর। সেই অন্ধকার জগৎ থেকে আমার পথ চলা শুরু। প্রথমবার যখন কোনো পুরুষ আমাকে ছুতে এসেছিল, গ্লাস ভেঙে তার গলার শিরা কেটে ফেলেছিলাম। এরপর যারা আমাকে বাধা দিতে এসেছে তাদেরকে আমি এক এক করে শেষ করে দিয়েছি। আমার এই ভয়ঙ্কর রূপ দেখে আমাকে সেই জগতে কেউ রাখেনি। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পতিতালয় থেকে বের করে দিয়েছে। তারপরে ছুটতে ছুটতে আমি এখানে এসেছি। পেটের দায়ে অনেক কিছু করেছি। এই জীবনে আমি কখনো শান্তি পাইনি, কখনো রাস্তা দিয়ে ভালোভাবে হেঁটে যেতে পারিনি। সব সময় আতঙ্কে ছিলাম, কখন পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, কখন আবার রাস্তার কোনো লোক না আমায় ছুঁয়ে কলঙ্ক করার চেষ্টা করে।
আমি এই জগৎ থেকে বের হতে চাই। আমি চাই আর 5টা সাধারণ মানুষের মতন বেঁচে থাকতে। কোনো ভালো মানুষের জীবন আমি কেড়ে নিতে চাই না। সঞ্জয়, তুমি আমার সেই সাথী হবে যার মাধ্যমে আমি এই অন্ধকার জগৎ থেকে বের হতে পারবো। তোমার হাত ধরে আমি সাধারণ মানুষের মতন লজ্জাবতী স্ত্রী হয়ে বেঁচে থাকতে পারবো। সরি, তোমার দুঃখের কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। তোমাকে আমি সহানুভূতি দেখাতে পারি, কিন্তু ভালোবাসতে পারি না। ওই আলোকিত জীবনটাকে আমি ঘৃণা করি। তুমি আর কখনোই আমার সামনে আসবে না, এমন প্রস্তাব আমাকে দেবে না। আমি শুধু সন্ত্রাসের মাঝেই সীমাবদ্ধ নই, আমি নারী লোভী। তুমি বিশ্বাস করবে, আমি আমার বোনের একমাত্র বান্ধবীকে ধর্ষণ করেছিলাম, যার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। দীপিকা, তুমি আমার সামনে আর আসবে না, তাহলে তোমাকেও ধর্ষিতা নারী হয়ে বেঁচে থাকতে হবে। না, আমি বিশ্বাস করি না। তুমি কখনো নারীর দেহলোভী হতে পারো না। তুমি বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি তোমার সাথে এমন কিছু করতে বাধ্য হব। কি করবে তুমি আমার সাথে? আমাকে ধর্ষণ করতে চাও? নাও, আমি তৈরি। সঞ্জয়ের জন্য আজকে দীপিকা 3 পিস পরে এসেছিল। গা থেকে ওড়নাটা খুলে ফেলে দেয়। এগিয়ে গিয়ে সঞ্জয়ের কলার ধরে একই কথার পুনরাবৃত্তি করতে থাকে। সঞ্জয় অন্যদিকে তাকিয়ে আছে, ওর চোখে পানি এসে ভিড় করেছে। দীপিকা বুঝে যায় সঞ্জয় কখনো নারী লোভী হতে পারে না। সঞ্জয় অন্যদিক থেকে মাটির দিকে তাকায়। দীপিকার ফেলে দেওয়া ওড়নাটা তুলে দীপিকার গায়ে জড়িয়ে দিল। দীপিকা বাহবা দিয়ে বলে, বাহ, এরপরও তুমি আমাকে বিশ্বাস করতে বলবে যে তুমি একজন ধর্ষক? সঞ্জয়, আমি বিশ্বাস করি না। তুমি একবার মুখ ফুটে সব সত্যটা বলো, আর কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করব। সঞ্জয় নিজের চোখ মুছে ফেলে। 1 গ্লাস পানি ঢেলে সম্পূর্ণ পানি শেষ করে নিজের অতীতটা বলতে শুরু করে। অতীত। সঞ্জয়ের বাবা রুদ্র সাহেব নিত্যদিনের মতো আজকেও অফিস থেকে বাড়ি ফিরেছে। দরজায় করাঘাত করতেই তার 2 ছেলেমেয়ে সঞ্জয় ও সীমা দরজা খুলে দিল। রুদ্র সাহেব ও তার স্ত্রী তমা মেয়ের থেকে ছেলেকে বেশি ভালোবাসে। বাড়ি ফেরার পথে রাস্তা থেকে কিনে আনা খাবারগুলো সঞ্জয়ের হাতে দিয়ে বলে, সরি, পড়া থেকে কেন উঠলি বাবা? ভবিষ্যতে তোকে আমাদের নাম উজ্জ্বল করতে হবে। আমি চাই আমার ছেলে পুরো পুলিশ অফিসার হোক। আমি এতক্ষণ পড়ছিলাম বাবা, এখন একটু বিশ্রাম নিতে উঠেছি। তাছাড়াও তুমি এই সময় বাড়িতে আসো। ছোটবেলা থেকে এই সময়টাতেই আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি, তখন তুমি দরজা ধাক্কা দেবে, তাই। এখন তো আমি চলে এসেছি, এবার এই খাবারটা ভাগ করে খেয়ে পড়তে বস। আচ্ছা। তারপরে খাবার নিয়ে ডাইনিং টেবিলে চলে গেল সঞ্জয়। মন খারাপ করে দরজার কাছে দাঁড়িয়ে আছে সীমা। চোখে পানি চলে এসেছে সীমার। সবসময় রুদ্র ও তমা সঞ্জয়কে সীমার থেকে বেশি ভালোবাসে। সঞ্জয় ও সীমা একসাথে এসেছে এখানে। রুদ্র সাহেবের কাজ ছিল খাবারগুলো 2 জনের হাতে তুলে দেওয়া, কিন্তু তেমন কিছু করেনি রুদ্র। ততক্ষণে তো আমার রান্নাঘর থেকে চলে এসেছে। রুদ্রর হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, আজকে এত তাড়াতাড়ি আসলে কিভাবে? ছুটির আগেই চলে এসেছো নাকি? তেমন কিছু না, আসলে আমার ব্যাগে 4 লক্ষ টাকা আছে। সন্ত্রাসীরা জানতে পারলে রাস্তায় আমাকে ধরবে, তাই টাকা নিয়ে আগেই চলে এসেছি। হঠাৎ ব্যাংক থেকে কেন টাকা তুললে? একবার যদি ডাকাতের কাছে খবর চলে যায় এত টাকা আমরা ঘরে রাখি, তাহলে সাথে সাথে আমাদের উপর আক্রমণ করতে পারে। চিন্তা করো না, আজকে রাতটাই রাখবো। কালকে থেকে আমাকে সুতা বিক্রিতে ব্যবসায়ীকে এই টাকাগুলো দিতে হবে। তিনি চায়নাতে যাবে, আমাদের পোশাকের জন্য উন্নত মানের সুতার প্রয়োজন। কেবল চায়না থেকে সেই সুতো আমদানি করা সম্ভব। এখন টাকাটা কোনো সাধারণ জায়গায় লুকিয়ে রাখো। তারপরে তোমার টাকাগুলো নিয়ে তাদের ঘরে চলে গেল। অনিরাপদ একটা স্থানে লুকিয়ে রাখে। তোমার যাওয়ার দিকে তাকিয়ে সীমা এগিয়ে এসে তার বাবার পাশে বসে। রুদ্র সাহেব জুতো খুলতে খুলতে বলে, সীমা, তুই এখানে কি করছিস? পড়াশোনা নেই তোর? তুই পরীক্ষায় ফেল করলে সবাই আমাকে নিন্দা করবে। হেলাফেলা না করে পড়তে যা। বাবা, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? ভাইয়াকে তুমি কত কত ভালোবাসো। তোকেও আমি ভালোবাসি, তবে এর চেয়ে বেশি ভালো আমি সঞ্জয়কে বাসি। তুই আমার মেয়ে, কয়েকদিন পর তুই স্বামীর বাড়িতে চলে যাবি। অন্যদিকে সারা জীবন আমাদের পাশে থেকে আমাদের সেবা যত্ন করবে সঞ্জয়, আমাদের দেখাশোনা করবে। ওর প্রতি আমার চাওয়া একটু বেশি, তাই ওর প্রতি ভালোবাসাটাও বেশি।
রুদ্র সাহেব সোফা থেকে উঠে নিজের ঘরে গিয়ে তোয়ালে নিয়ে গোসল করতে চলে গেল। অভিমান করে সেখান থেকে ঘরে চলে গেল সীমা। বাবার এই ব্যবহারের জন্য অযোধ্যায় কাঁদতে থাকে সীমা। মনে মনে ভাবে, আমার বিয়ের পর সমস্ত সম্পত্তি বাবা ভাইয়াকে দিয়ে দিবে। আমাকে এখন যতটুকু ভালোবাসে বিয়ের পর ততটুকুই বাসবে না। এইটুকু আমি খুব ভালোভাবেই বুঝে গেছি। যেভাবেই হোক ওই সঞ্জয়কে বাবা আর মায়ের চোখে খারাপ করে বাড়ি থেকে বের করে দিতেই হবে। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। তাই মনে মনে খারাপ ফোন দিয়ে আটল। রাতে তমা ও রুদ্র সাহেব ঘুমিয়ে যাওয়ার পরে সীমা তাদের ঘরে ঢোকে। অনিরাপদ জায়গায় যেহেতু টাকা রাখেনি, তাই খুব সহজেই টাকার সন্ধান পেয়ে গেল সীমা। সেখান থেকে বেশ কিছু টাকা লুকিয়ে চলে আসে ঘরে। পরদিন সকালে রুদ্র সাহেব সোফায় বসে চা খাচ্ছে আর পত্রিকা পড়ছিল। তখনই তাদের বাড়িতে এসে উপস্থিত হয় সুতা বিক্রেতা বাবুল সাহেব। বাবুল সাহেবকে বাড়িতে দেখে তমা 1 কাপ চা দিল। অতঃপর রুদ্র সাহেবের আদেশ মেনে টাকা আনতে ঘরে চলে গেল। টাকার ব্যাগ রুদ্র সাহেবের হাতে দিয়ে আবার রান্নাঘরের কাজে লেগে পড়ে। রুদ্র সাহেব টাকাগুলো বের করে বাবুল সাহেবের হাতে দিয়ে বলে, স্যার, আজ ব্যাংক বন্ধ থাকবে বলে গতকালকে টাকা ছাড়িয়ে রেখেছি, গুনে দেখুন টাকা ঠিক আছে কিনা। আপনি আমার পুরনো একজন ক্রেতা, টাকা গুনতে হবে না। আপনি আমাকে টাকা কম দেবেন না। তবু আপনি একবার গুনে নিন, কাউকে এতটা বিশ্বাস করা ঠিক না। রুদ্র সাহেবের কথা শুনে বাবুল সাহেব টাকা গুনতে থাকে। 4 লক্ষ টাকা থেকে 20,000 টাকা কম পড়ল। গোনায় ভুল মনে করে বাবুল সাহেব আবার টাকা গুনতে শুরু করে। দ্বিতীয়বার একই ঘটনা ঘটলে চিন্তিত হয়ে বলে, এখানে 3,80,000 টাকা আছে। আপনি কি 20,000 টাকা পরে দেবেন? কি বলছেন? ভালো করে গুনে দেখুন, এখানে 4 লক্ষ টাকাই আছে। গতকাল ব্যাংক থেকে 4 লক্ষ টাকা ছাড়িয়ে বাড়িতে এনেছি, আর আমি টাকা ব্যাংক থেকে গুনে বাড়িতে নিয়ে আসছি। কিন্তু আমি এখানে 4 লাখ টাকা দেখছি না। আপনি একবার গুনে দেখুন। বাবুল সাহেবের কথা শুনে রুদ্র সাহেব আবার টাকাগুলো গুনতে শুরু করলেন। 20,000 টাকা কম পেয়ে স্ত্রী তমাকে ডেকে টাকার খবর জানতে চাইলেন। তোমাকে গতকালকে আমি 4 লক্ষ টাকা দিয়েছি, এখন আমি সেখানে 3,80,000 টাকা পাচ্ছি, আর 20,000 টাকা কোথায়? তুমি আমাকে যেভাবে টাকা দিয়েছিলে আমি সেভাবেই নিয়ে বিছানায় তলায় রেখে দিয়েছিলাম, আমি ভিতরে দেখিনি। তারপরে তমা বিছানা সহ সমস্ত ঘর ভালোভাবে খুঁজে দেখলো, টাকা কোথাও নেই। অবশেষে বাধ্য হয়ে নিজের থেকে 20,000 টাকা মিলিয়ে বাবুল সাহেবকে সুতা আনতে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পর সেখানে সীমা ও সঞ্জয়কে ডাকা হলে সীমা বলে, গতকাল রাতে আমি তোমার ঘরে দাদাকে ঢুকতে দেখেছিলাম। যখন ঘর থেকে বের হয়েছিল তখন ওর হাতে মুঠে কতগুলো কাগজের নোট দেখেছি। হ্যালো বন্ধুরা, তোমরা তো আমাদের ফিলিং সার্টিফিকেটের গল্প শুনছো বা শোনো। জানি তোমাদের প্রত্যেকটা গল্প ভালো লাগে, তাই জন্য আমাদের প্রত্যেকটা গল্প তোমরা দেখতে থাকো নিয়মিতভাবে। কিন্তু তোমরা আমাদের এই গল্পগুলো শোনার সাথে সাথে লাইক করতে ভুলে যাও, কমেন্ট করতে ভুলে যাও। তো সেই জন্য প্লিজ রিকোয়েস্ট করছি, আমাদের গল্পগুলোতে প্লিজ এত লাইক করো যাতে খুব তাড়াতাড়ি এই গল্পটা 1000 লাইকে পৌঁছে যায়। তো আবার তোমরা গল্পটা শুনতে থাকো কন্টিনিউ। গতকাল রাতে আমি তোমার ঘরে দাদাকে ঢুকতে দেখেছিলাম। যখন ঘর থেকে বের হয়েছিল তখন ওর হাতে মুঠে কতগুলো কাগজের নোট দেখেছি। কখন এই ঘটনা ঘটেছে? গতকাল রাতে যখন আমি পানি খেতে বের হয়েছিলাম ঘর থেকে তখন দেখেছি। তুই মিথ্যা কথা কেন বলছিস? গতকাল রাতে আমি তোদের আগে ঘুমিয়েছিলাম, আমি ঘর থেকে বের হইনি। তুই বলতে চাইছিস আমি মিথ্যা কথা বলছি? তাহলে তোর ঘর সার্চ করা হোক, তাহলেই আমরা বুঝতে পারবো কে চুরি করেছে। ঠিক আছে। তারপর সীমা আগ্রহ নিয়ে সঞ্জয়ের ঘর সার্চ করতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সঞ্জয়ের বইয়ের ভেতর থেকে 1000 টাকার 20টা নোট বের করে দেয়। এতক্ষণ রুদ্র ও তমার সীমার কথায় অবিশ্বাস করলেও এবার আর অবিশ্বাস করতে পারে না। উপস্থিত সঞ্জয়ের গালে পরপর কয়েকটা চল লাগিয়ে দিয়ে বলে, আজ পর্যন্ত আমি তোর কোনো ইচ্ছে অপূর্ণ রেখেছি? যখন আমার কাছে যা চেয়েছিস আমি পূরণ করেছি, আর তাহলে আজকে কেন না বলে আমার 20,000 টাকা নিয়েছিস? ওই লোকটা এতদিন আমাকে বিশ্বাস করত, আজ তোর এই কাজের জন্য আমাকে অবিশ্বাস করা শুরু করেছে। তোর জন্য আমি বাবুল সাহেবের কাছে ছোট হয়েছি। ছি সঞ্জয়, তোর কাছ থেকে আমি এমন কিছু আশা করিনি। 2 সন্তানের ভেতরে আমি তোকে অনেক ভালোবাসি, তুই এমন কোনো কাজ করতে পারিস আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করো মা, আমি এমন কিচ্ছু করিনি। তুই আমার সন্তান,
তুই কি করতে পারিস বা পারিস না তা আমি খুব ভালো করে জানি, কিন্তু আজকে যেটা করেছিস সেটা বিশ্বাস করতে পারছি না। সঞ্জয় বুঝতে পারল সে যদি চুরি করার বিষয়টা অস্বীকার করে তাহলে কেউ তাকে বিশ্বাস করবে না। তার চেয়ে স্বীকার করে ক্ষমা চাওয়া ভালো হবে। নতজান হয়ে 2 হাত জোর করে বাবা মায়ের কাছে ক্ষমা চাইল। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন কাজ করব না। আসলে আমার এক বন্ধুর মা হাসপাতালে ভর্তি, ইমিডিয়েট 20,000 টাকা লাগবে। রাতে খবরটা পাওয়ার পরে আমি তোমাদের ঘরে গেছিলাম টাকা চাইতে। তোমাদের ঘুমাতে দেখে নিজের হাতেই টাকা নিয়ে হাসপাতালে চলে গেছিলাম। সেখানে অনেকগুলো টাকা ছিল বলে আমি ভাবছিলাম 20,000 টাকা নিলে তোমরা টের পাবে না। যদি তুই হাসপাতালে টাকাগুলো দিয়ে থাকিস তাহলে টাকাগুলো তোর বইয়ের ভিতরে কিভাবে এলো? যেখানে গিয়ে দেখি আমার বন্ধুর চাঁদা তুলে টাকা জমা দিয়েছে, তাই টাকাটা ফিরিয়ে এনেছি। পরে যদি টাকার প্রয়োজন হয় তখন এই টাকাটা দেবে। তুই যে কাজটা করেছিস তার জন্য আমার গর্ববোধ করা উচিত। তোর জন্য একটা মায়ের চিকিৎসা হবে। তুই তো আমার কাছে বলতে পারতিস, তোর যদি টাকার প্রয়োজন হয় আমাকে বলবি, অবশ্যই আমি তোকে টাকা। আমার অবর্তমান এসব টাকার মালিক তো তুই। সঞ্জয় মিথ্যে কথা বলেছে। রুদ্র সাহেব তমা সঞ্জয়ের মিথ্যে কথাকে সত্যি ভেবে খুশি হয়। তারপরে তমা ও রুদ্র সাহেব সেখান থেকে চলে গেলে সীমাকে উদ্দেশ্য করে বলে, আমি জানি এই কাজটা তোর। ছোট থেকে আজ পর্যন্ত তুই আমাকে কখনো ভাইয়ের চোখে দেখিসনি। সবসময় তুই আমাকে সবার চোখে ছোট করার চেষ্টা করেছিস, সব সময় আমাকে অপমান করেছিস। তোর সাথে আমার কিসের শত্রুতা যার জন্য এতগুলো টাকা সরিয়ে আমার বইয়ের ভিতরে রেখে দিয়েছিস? তুই ঠিকই ধরেছিস, এই কাজটা আমি করেছি। আমি চাই না তুই আমাদের সাথে থাকিস। তোর জন্য বাবা মা আমাকে একটু ভালোবাসে না। আমার বিয়ে হয়ে গেলে এই সব কিছু তোকে দিয়ে দেবে। তাই আমি প্রমাণ করার চেষ্টা করেছি তুই ভালো ছেলে না। যতবার তুই আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবি ঠিক ততবারই আমি বুদ্ধি দিয়ে এগিয়ে যাব। আর একটা কথা তোকে পরিষ্কার করে আমি বলে দিচ্ছি, এরপরে যদি তুই আবার আমার নামে কোনো অপবাদ দেওয়ার চেষ্টা করিস তাহলে আমি বাবা মাকে সত্যিটা জানিয়ে দেব। আমি চাইলে এখনও সত্যিটা প্রমাণ করে দিতে পারি, কারণ এই টাকাগুলো তুই আমার বইয়ের ভিতরে রেখেছিস। আমি এই টাকাগুলো ছুঁয়েও দেখিনি, তাই এই টাকার ভিতরে তোর হাতের ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আমার নয়। তোকে আমি শেষ সুযোগ দিচ্ছি, ভালো হয়ে যা। সীমাকে হুমকি দিয়ে সঞ্জয় ঘরে চলে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে সীমাও তার ঘরে চলে গেল। এভাবে সঞ্জয়ের কাছে ধরা পড়ে যাবে বুঝে উঠতে পারেননি সীমা। এবার এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে সঞ্জয়কে খুব শিগগিরই বাড়ি থেকে বের করে দেয়। তমার বাবা কয়েক বছর আগে গত হয়েছে। আপন বলতে তমার মা বেঁচে আছে। তমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে স্বামী নিয়ে গ্রামে যেতে হবে তমাকে। বাড়িতে সীমাকে একা রেখে যেতে ভয় পায় তমা। তাই ব্যাগপত্র গোছাতে গোছাতে তমা সীমাকে উদ্দেশ্য করে বলে, সঞ্জয় প্রয়োজনে ওর বন্ধুর বাড়িতে গিয়ে থাকবে, তুই এখন আমাদের সাথে চল। তোকে এখানে একা রেখে যেতে আমার ভয় করছে। একটা বিষয় নিয়ে এত কেন ভয় পাচ্ছ মা? চিন্তা করো না, আমি নীলাকে বাড়িতে নিয়ে আসব। আজকে রাতে আমি আর নীলা একসাথেই থাকবো। ওর কাছ থেকে আমার কিছু নোট নেওয়া বাকি আছে, আজকে রাতে সেটাও কমপ্লিট করে রাখবো। ঠিক আছে, তবে বেশি রাত করে ঘুমাস না, আমি কালকে সকালের ভিতরে চলে আসব। আচ্ছা, তোমরা সাবধানে যেও। তারপরে সীমা ফোন দিয়ে তার বান্ধবী নীলাকে আমন্ত্রণ করে নেয়। নীলা বাড়িতে আসলে তার কাছে সাহায্য চায় সীমা। বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে সীমা অনুরোধ রাখবে বলে কথা দেয় নীলা। সারাদিন দুই বান্ধবী মজা করে কাটায়। সন্ধ্যার সময় সঞ্জয় তার বই খাতা নিয়ে তার বন্ধুর বাড়ির দিকে রওনা হলে সীমা গিয়ে বলে, দাদা তুই এখন কোথায় যাবি? এত বড় একটা ফাঁকা বাড়িতে আমি আর নীলা কিভাবে থাকবো? এমনিতেই ঝড় বৃষ্টির দিন, রাতে বাজ পড়লে প্রচন্ড ভয় পাবো। দুটো মেয়ে মানুষ একা বাড়িতে কিভাবে থাকবো? তুই আমাদের জন্য থেকে যা। সঞ্জয় ভাবে সীমা ঠিক বলছে। বিপদ আপদের হাত পানে কখন চলে আসবে। তাছাড়া ঝড় বৃষ্টির রাতে নিজের বোনকে রেখে যাওয়া কোনোভাবেই নিরাপদ নয়। বোন যতই তার সাথে খারাপ ব্যবহার করুক, কিন্তু সম্পর্কে সে তো তার নিজের বোন। তাই বাধ্য হয়ে সঞ্জয় রাজি হয়। ঠিক আছে, আমি ঘরে আছি। রাতে যদি তোরা ভয় পাস তাহলে আমাকে ডাক দিবি। তারপরে সঞ্জয় বই খাতা নিয়ে আবার ঘরে গিয়ে পড়তে বসে। বাবা মাকে ফোন দিয়ে কতটা পথ এগিয়েছে জানতে চায়। অন্যদিকে সীমা ও নীলা ফোন দিয়ে এঁটেছে। ঘড়ির কাঁটা 3টা অতিক্রম করলে ঘুম থেকে উঠে যায় সীমা। পানির তেষ্টা পেলে পানি খেতে চলে গেল ডাইনিং রুমে।
পাকা ঘরে নীলা একা থাকায় ভয় পেয়ে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দে পাশের ঘরে থাকা সঞ্জয়ের ঘুম ভেঙে যায়। দ্রুত ঘুম থেকে উঠে ছুটে আসে সীমার ঘরে। উত্তেজিত হয়ে ঘরের ভিতর পা রাখলে পেছন থেকে দরজা বন্ধ করে দিল নীলা। সঞ্জয়কে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। নিচ থেকে নীলার চিৎকার শুনে সীমা ছুটে আসে। বন্ধ দরজার বাইরে থেকে ধাক্কা দিতে দিতে বলতে থাকে, নীলা কি হয়েছে? দরজা খোল। দরজা বন্ধ করেছিস কেন? আমি বাইরে দাঁড়িয়ে আছি, ভয় পাস না। সীমা, আমাকে বাঁচা। তোর ভাই আমার সাথে অসভ্যতামি করছে, বাঁচা আমাকে। কি বলছিস? ভাইয়া আমাদের ঘরে কি করছে? দরজা খুলে দে। আমাকে বাঁচা সীমা। তোর ভাইয়ের শক্তির সাথে আমি পারছি না, আমি দরজা খুলতে পারছি না, বাঁচা। ভেতর থেকে নীলা চিৎকার করে চলেছে। বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে চলেছে সীমা। কিছুক্ষণ পর দরজা খুলে দিল সঞ্জয়। পরক্ষণে ভেতরে ঢুকে গেল সীমা। নীলাকে বিধ্বস্ত অবস্থায় দেখে হতভম্ব হয়ে যায়। সঞ্জয় এক নাগাড়ে বলছে, সীমা, বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি। তোর বান্ধবী নিজের পোশাক ছিঁড়ে আমার নামে অপবাদ দিচ্ছে। আমাকে বিশ্বাস কর বোন। তোর ভাই আমার সর্বনাশ করেছে সীমা, আমাকে শেষ করে দিয়েছে। আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। নীলা, একদম আমার নামে মিথ্যা কথা বলবে না। আমি কিচ্ছু করিনি। আমি তোমার চিৎকার শুনে এই ঘরে এসেছি। তারপরে তুমি দরজা বন্ধ করে দিয়ে নিজের পোশাক ছিঁড়ে আমাকে অপবাদ দিচ্ছ। আপনি আপনি আমাকে শেষ করে দিয়ে এখন মিথ্যে বলছেন। কোনো মেয়ে এই ধরনের বদনামের ভাগীদার হতে চায় না। এখন এখন মরা ছাড়া আমার আর কোনো উপায় নেই সীমা। কেন আমি এই বাড়িতে আসতে গেলাম? আমি এখন বাবা মাকে ফোন দিয়ে তোমার কর্মকাণ্ডের কথা তাদেরকে জানাবো। আমার দাদা শেষে কি না এতটা নিচে নামতে পারলো? না বনু, দয়া করে বাবা মাকে জানাস না। তারা শুনলে অনেক কষ্ট পাবে। তুই একবার আমার কথাটা বিশ্বাস কর। সীমা সঞ্জয়ের কোনো কথা বিশ্বাস না করে রুদ্র ও তমাকে ফোন করলো। ছেলের এমন কর্মকাণ্ডের কথা শুনে তমা ও রুদ্র তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রুদ্র ও তমার ফিরতে ফিরতে সকাল হয়ে গেল। নীলাও ফোন করে তার বাবা মাকে এখানকার ঘটনা জানিয়েছে। সকলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সঞ্জয়। এক নাগাড়ে কেঁদে চলেছে নীলা। নীলাকে জড়িয়ে ধরে রেখেছে তার মা শিউলি। রুদ্র সাহেব রেগে সঞ্জয়কে এলোপাথারি মারতে থাকে। সঞ্জয় কাঁদতে কাঁদতে বলে, ও মিথ্যে বলছে। আমি এমন কিছু করিনি বাবা, বিশ্বাস করো আমায়। কুলাঙ্গার অপদার্থ ছেলে একটা। এর আগেও তুই টাকা চুরি করেছিস, তাও আমি ক্ষমা করে দিয়েছি তোকে। আর আজ শেষ পর্যন্ত একটা মেয়ের জীবন নষ্ট করে, এর কোনো ক্ষমা হয় না। তোর মতো কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বিশ্বাস করো বাবা, আমি এখানে থাকতে চাইনি। আমাকে বোন আর নীলা দুজনে মিলে আমাকে এই ঝড় বৃষ্টির রাতে ওদের নাকি একা থাকতে ভয় করছে, আর তাই জন্যই তো। কথাটা বলার সাথে সাথেই ঠাস ঠাস করে গালে আরো দুটো চড় বসিয়ে দিল সঞ্জয়ের মা তমা। আর তাই তুই সেই সুযোগের ফায়দা নিলি, হতভাগা ছেলে। এইরকম দিন দেখার আগে আমি মরে গেলাম না কেন? একবার বিশ্বাস করো আমায় তোমরা, আমি সত্যি কিছু করিনি। ওরা আমাকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসাচ্ছে। মা বাবা, তোমরা আমায় একটু বিশ্বাস করো। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। বর্তমান এই কাজটা আমার বোন সীমা করেছে। সবার চোখে ছোট করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি কিভাবে জানলে এটা সীমা করেছে? অন্য কেউ করতে পারে না? হ্যাঁ, তোমার এটা মনে হতেই পারে। তাহলে শোনো। অতীত নীলা তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে এসেছে পার্কে। সঞ্জয় খোঁজ নিয়ে পৌঁছে গেছে সেখানে। দুজনকে একসাথে বসে থাকতে দেখে ভাবে এটাই মোক্ষম সুযোগ। নীলার সামনে গিয়ে দাঁড়ালে নীলা রেগে বলে, আপনাকে সেদিন আঙ্কেলের বাড়ি থেকে বের করে দিয়েছে, আজকে আপনি আবার এসেছেন? চলে যান আমার সামনে থেকে। চলেই তো যাব। তোমার মতো মূল্যহীন কোনো মেয়ের কাছে আমি থাকতে আসিনি। মূল্যহীন মানে? পলাশের প্রশ্নে ভয় পেয়ে যায় নীলা। একবার তার সত্যিটা পলাশ জানতে পারলে তাকে অস্বীকার করতেও ভাববে না। একটু রেগে নীলা বলে, আপনার সাথে আমি এখন কোনো কথা বলতে চাই না। এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশ ডাকবো। তোমাকে পুলিশ ডাকতে আমি মানা করিনি, ডাকো। তবুও সত্যিটা আমি বলবই। ওকে জানানো আমার কর্তব্য। শোনো বন্ধু, গত দুদিন আগে আমি আর তোমার গার্লফ্রেন্ড ক্লোজ ছিলাম। আমাদের মাঝে সব কিছু হয়েছে। এখনো কি তুমি এই মেয়েটার সাথে সম্পর্ক রাখতে চাও? হোয়াট? কি শুনছি এসব? নীলা, উনি কি বলছে? আমাকে খুলে বলো, এসব কি সত্যি? না, তুমি
আমাকে বিশ্বাস করো, এই সব কিছু মিথ্যা। আমাদের মাঝে তেমন কিচ্ছু হয়নি। কেন মিথ্যে বলছো তুমি? আর আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি ওর মায়ের সাথে কথা বলে শুনে দেখতে পারেন। ওর মা নিশ্চয়ই মিথ্যে বলবে না। এখন আমার মনে হচ্ছে না উনি মিথ্যা বলছে। তোমার মতো এমন একটা মেয়ের সাথে আমার সম্পর্ক রাখা ঠিক নয়। আমাদের সম্পর্ক আজ এখানেই শেষ করে দিলাম। এবার কোনো উপায় না পেয়ে সত্য স্বীকার করতে শুরু করে নীলা। এসব বলে সম্পর্ক শেষ করো না পলাশ। আমি যা যা করেছি সব সীমার কথাই করেছি। ও আমাকে বলেছে সঞ্জয় দা ভালো না, সঞ্জয় দার জন্য কেউ সীমাকে ভালোবাসে না, তাই ওর কথা মতো সঞ্জয় দাকে ফাঁসিয়েছি। আমাদের মাঝে কিচ্ছু হয়নি। সঞ্জয় দা, আমাকে ক্ষমা করে দাও। ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। আমি তোমাকে ভালোবাসি। একটা ভালো ছেলেকে ফাঁসাতে তোমার কষ্ট হলো না? তুমি এত নিচ মনের একটা মানুষ, এত নোংরা তোমার মন। যে কোনো সময় তো তুমি আমাকেও ফাঁসিয়ে দিতে পারো। আমি ভুল করেছি, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর এমন করব না। আঙ্কেল আন্টিকে গিয়ে সত্যি কথা বলবো। আমাকে ভাবতে হবে। এমনও তো হতে পারে যে আমার সাথে তোমার ঝগড়া হলে এমন অভিনয় করে তুমি সবার চোখে আমাকে ছোট করে দিবে। অপরিচিত একটা ছেলের সাথেই তুমি এই ধরনের কাজ করতে পারলে, আমার সাথে কেন পারবে না? তারপরে পলাশ রেগে সেখান থেকে চলে গেল। তাচ্ছিল্য হাসি দিয়ে সঞ্জয় সেখান থেকে চলে গেল। নীলা সেখানে বসে একাধারে কাঁদতে থাকে। লুকিয়ে সীমার ঘরে প্রবেশ করে সঞ্জয়। নিজের ঘরে সঞ্জয়কে দেখে ভয় পেয়ে যায় সীমা। নিজেকে সামলে রাগ দেখিয়ে বলে, তুই আবার এসেছিস, বের হ, আমি বাবাকে ডাকবো কিন্তু। ডাক মা বাবাকে, আজকে প্রমাণ হয়ে যাক কে ভালো আর কে কালপিট। তুই যে আমার নামে মিথ্যে অপবাদ দিয়েছিস সেটা আমি প্রমাণ করে দিতে পারবো। তারপরে তোকেই বাড়ি থেকে বের করে দেব বাবাকে বলে। কিভাবে জানলি তুই, আর কি প্রমাণ করবি? সব সত্যিটা তোর বান্ধবী নীলা বলবে, কিন্তু আমি চাই না বাবা মা তোকে বাড়ি থেকে বের করে দিক। আমি তোর ভাই, তোকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাবি? তোর মতো বোন যাতে কোনো ভাইয়েরই না হয়। একদিন তুই খুব চাইবি আমাকে, অনুশোচনা প্রকাশ করবি এই কৃতকর্মের জন্য। সেদিন এই বড় ভাইয়ের ছায়া তোর জীবনে পাবি না। কাঁদতে কাঁদতে কথাটা বলে সঞ্জয় বেরিয়ে গেল বাড়ি থেকে। সীমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বাবা মায়ের কাছে জানাজানি হলে তাকে মেরেই ফেলতো। বর্তমান সব শোনার পরে দীপিকা বাকরুদ্ধ হয়ে যায়। সঞ্জয়ের দুকাঁধে হাত রেখে বলে, সঞ্জয়, তোমার সাথে যেটা হয়েছে সেটা সত্যিই খুব দুঃখজনক। তাই বলে নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দেওয়া ঠিক নয়। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আমার জন্য কি একবার তুমি ভালো পথে হেঁটে দেখতে পারো না? আমার হাতটা একবারের জন্য ধরো। একদিন আমি ঠিক প্রমাণ করে দেব তুমি নির্দোষ ছিলে। তবে যে সবার চোখে আমার বোন অপরাধী হয়ে যাবে। আমি আর আমার অতীত জীবনে ফিরে যেতে চাই না দীপিকা। আবার ভবিষ্যতে যদি আমি অন্ধকার জগৎ থেকে চলে যাই, তাহলে বস আমাকে যেতে দেবে না। আমরা একবার চেষ্টা করে দেখি। কতদিন অন্যের জিনিস নষ্ট করে বেঁচে থাকবো? তাদের জিনিস নষ্ট করার জন্য তারা একটা দীর্ঘশ্বাস ফেলে। সেটার জন্য কি আমাদের ভবিষ্যৎ জীবনে বিপর্যয় নেমে আসতে পারে না? ঠিক আছে, তাহলে চলো আমরা বসের সাথে কথা বলে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে অগ্রসর হই। তারপর সঞ্জয় ও দীপিকা একে অপরের হাত ধরে এগিয়ে যায় বসের আস্তানার দিকে। বস সঞ্জয় ও দীপিকাকে একসাথে দেখে একটু চমকে যায়। তারপরে মুচকি হেসে বলে, আজকে দুজনে একসাথে, খবর কি? তোদের মাঝের ঝগড়া শেষ হয়ে গেছে? বস, আমি আর দীপিকা সন্ত্রাসের লাইন ছেড়ে দিতে চাই। আমরা দুজনেই নতুন করে বাঁচতে চাই। আপনাকে সেটা বলতেই আমরা এসেছি। বলতে বলতে সঞ্জয় তার পকেট থেকে একটা পিস্তল বের করে বসের পায়ের কাছে রাখে। দীপিকাও তার পিস্তলখানা বসের পায়ের কাছে রাখে। এতে বস রেগে যায়, কারণ বসের ডান হাত ও বাম হাত অর্থাৎ তার সমস্ত ক্ষমতা সঞ্জয় ও দীপিকার কাছে। ওরা যদি দল ছেড়ে দেয়, আলাদাভাবে বাঁচতে চায়, তাহলে বিপর্যয় নেমে আসবে বসের ওপরে। রেগে বলে, মাথা খারাপ হয়ে গেছে তোদের? এই লাইনে আসার আগে তোদের বারবার বলা হয়েছে এই লাইন থেকে কখনো বের হয়ে যেতে পারবি না। তোরা যদি এই লাইন থেকে বের হয়ে যাস, তোদের উপরে আক্রমণ আসবে। সেই আক্রমণ তোরা সামলাতে পারবি না। মাথা ঠান্ডা কর, তারপর সিদ্ধান্ত নে। না বস, আমরা দুজনের কেউই এই লাইনে থাকতে চাই না। আমরা আপনার লাইন ছেড়ে দিতে চাই। আমরা বহু দূরে গিয়ে খেটে উপার্জন করতে চাই। সেটাই আপনাকে জানাতে এসেছি।
এবার তাহলে আমরা আসি। কথাটা বলে সঞ্জয় ও দীপিকা যখন বেরিয়ে যাবে তখন বস রেগে গিয়ে তার সমস্ত গুন্ডাদের আদেশ দেয় সঞ্জয় ও দীপিকার উপরে আক্রমণ করার। গুন্ডারা সবাই তেড়ে গিয়ে সঞ্জয় ও দীপিকার উপরে আক্রমণ শুরু করে দেয়। সঞ্জয় ও দীপিকা যেহেতু এই দলের প্রধান ক্ষমতাশালী, তাই সহজেই কাবু করে ফেলে বাকি গুন্ডাদের। সঞ্জয় হুঙ্কার দিয়ে বলে, এই ভালো করে শুনুন বস, আমরা লাইন ছেড়ে দিয়েছি, তার মানে এই নয় আমরা আবার এই পথ ধরতে পারবো না। ক্যারেক্টার আগের মতোই আছে, যতবার আপনি আমাদের বাধা দেবেন ততবারই আপনার লোকেদের মারবো। ভালোই ভালোই বলছি, আপনি আমাদের যেতে দিন। তোরা কিন্তু মস্ত বড় ভুল করছিস, এখনো সময় আছে। তোরা আমার দলে ফিরে আয়, না হলে আমার আঘাতেই তোদের মৃত্যু লেখা আছে। বস, আপনি বলেছিলেন না সঞ্জয় আর আমি একত্রিত হলে কোনো শত্রু আমাদের আক্রমণ করে রক্ষা পেতে পারবে না? এখন আমি আর সঞ্জয় একত্রিত হয়েছি, কোনো শত্রু আমাদের আক্রমণ করার সাহস পাবে না। আক্রমণ করলে তারা জীবিত আর ফিরে যেতে পারবে না। বস একা সঞ্জয় ও দীপিকার উপরে আক্রমণ করার সাহস পায় না, রাগে সেখানে ফুঁসতে থাকে। সঞ্জয় ও দীপিকা আস্তানা থেকে বের হয়ে গেলে বস হুঙ্কার দিয়ে বলে, আজ থেকে তোরা আমার শত্রু। আমার দল ছেড়ে দিয়ে তোরা শান্তিতে বসবাস করবি, সেটা আমি হতে দেব না। তোদেরকে আমি শেষ করে ফেলবো। সঞ্জয় ও দীপিকা শহর ছেড়ে অনেক দূরে চলে এসেছে। গ্রামে কিছু জমি কিনে সেখানে একটা কুঁড়েঘর তৈরি করেছে। বর্তমানে সেখানে বসবাস করছে দীপিকা আর সঞ্জয়। উভয়ের ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা আছে বেশ কিছুদিন ভালোভাবে চলে যাবে, কিন্তু এভাবে কতদিন চলে যাবে? কিছু একটা করে জীবিকা নির্বাহ তো করতেই হবে। তাই দীপিকা সিদ্ধান্ত নেয় তারা ব্যাংকের সমস্ত টাকা দিয়ে কোনো একটা ব্যবসার কাজে খরচ করবে। সেই মোতাবেক সঞ্জয়ের সাথে পরামর্শ করে। শুনছো সঞ্জয়, আমরা কিসের ব্যবসা করে ভালো লাভবান হতে পারবো? এই গ্রামে কিসের ব্যবসা ভালো চলবে? এই সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। বাবার কাছে থাকতে আমি শুধু পড়াশোনা করতাম। আমার ইচ্ছে ছিল আমি বড় একজন পুলিশ অফিসার হব। বাড়ি থেকে বের হয়েই আমি একজন সন্ত্রাসী হয়েছি। এই বাইরে আমি আর এখন কিছুই জানি না। আচ্ছা, তোমার বাবা কিসের ব্যবসা করতো? আমার বাবা কাপড়ের ব্যবসা করত। সুতো দিয়ে কাপড় ও শাড়ি তৈরি করত। অন্য দেশ থেকে ভালো মানের সুতো দেশে আমদানি করে তা দিয়েই কাপড় তৈরি করত। তাহলে তো আমরাও কাপড়ের ব্যবসা করতে পারি। তাঁতের মাধ্যমে সুতা থেকে কাপড় শাড়ি তৈরি করতে পারবো। গ্রামের নারীরা এখন বসে থাকে, আমরা যদি এই ব্যবসা শুরু করি তাহলে তারা কর্মজীবী হবে। তোমার মতামত কি? তোমার মতামতের সাথে আমি একমত। গ্রামের নারীরা সঞ্চয় করতে পছন্দ করে। ভালো কোনো কাজের সন্ধান পেলেই অবশ্যই তারা কাজ করবে। তাহলে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে কাজ সম্পর্কে উৎসাহিত করব। প্রয়োজনে আমরা পোস্টার টাঙাবো। ধীরে ধীরে আমাদের ব্যবসা ঠিক সফল হবেই। দীপিকার কথা মেনে সঞ্জয় ও দীপিকা নারীদেরকে কাজে উৎসাহিত করা শুরু করলো। কয়েকদিনের ভেতরে ওদের ব্যবসা একটা লাভজনক পরিস্থিতিতে চলে এলো। গ্রামবাসীরা ওদের মাধ্যমে টাকা উপার্জন করতে পারছে। সব ঘটনা বসের কাছে চলে গেলে বস হিংস্র হয়ে ওঠে। আমার দল থেকে বেরিয়ে বিশাল বড় ব্যবসায়ী হবে, তাই না? তোদের বিশাল বড় ব্যবসায়ী হওয়াচ্ছি। এই পাপের রাস্তা থেকে কোনো দিনও তোরা বের হতে পারবি না। আজ তোদের সব কিছু শেষ করে দেব। এই চল সবাই, আজ ওদের কারখানা আমরা ঝালিয়ে ফেলবো। তারপর দেখি ওরা কিভাবে নিজেদের ব্যবসা চালু করে। অবিলম্বে তারা গুন্ডাপান্ডা নিয়ে চলে আসে গ্রামে। সঞ্জয়রা একটা গোডাউন তৈরি করেছিল। তাঁতিদের দেওয়া সমস্ত কাপড় শাড়ি তারা গোডাউনের ভেতরে সংরক্ষণ করছিল। রাতে বস সমস্ত দলবল নিয়ে আসে সঞ্জয়দের বাড়িতে। রাতের অন্ধকারে সঞ্জয়দের গোডাউনে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মাঝে পুড়ে ছাই হয়ে যায় সঞ্জয়দের সমস্ত সম্পদ, স্বপ্ন। দাউ দাউ করে আগুনের তাপ অনুভব করে মাঝরাতে ঘুম ভেঙে যায় দীপিকার। ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখতে পায় তাদের একমাত্র সম্বল গোডাউন শেষ হয়ে যাচ্ছে। দীপিকা একটা চিৎকার করে সঞ্জয়কে ডাক দিল। দীপিকার চিৎকার শুনে সঞ্জয় ঘুম থেকে উঠে হন্তদন্ত হয়ে বাইরে গিয়ে দেখতে পায় আগুন তাদের সবকিছু কেড়ে নিচ্ছে। সঞ্জয় একধানে আগুনের দিকে তাকিয়ে থাকে। গ্রামবাসীরা আগুনের খবর পেয়ে ছুটে আসে সঞ্জয়দের বাড়িতে। যে যেভাবে পারছে আগুন নেভানোর চেষ্টা করছে। কেউ বালতিতে করে পানি নিয়ে আসছে, কেউ বালু দিচ্ছে। অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা গেল না। তখন দলকর্মীরা এসে আগুন নেভায়। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দীপিকা উঠানে বসে কাঁদতে কাঁদতে বলে, আমাদের এত বড় সর্বনাশ কে করলো?
কার সাথে আমাদের শত্রুতা, আমাদের নিঃস্ব করে দিয়ে চলে গেল। আমরা ভালো হতে চেয়েছিলাম, কিন্তু ভালো হতে পারলাম না। এইগুলো আমাদের পাপের ফসল। আমরা অন্যায় দুর্নীতি করে যে টাকা দিয়ে ভালো কাজ করতে চেয়েছিলাম, এক নিমিষেই সেই টাকা শেষ হয়ে গেছে। কিন্তু কে আমাদের এত বড় ক্ষতিটা করলো? আমরা তো গ্রামবাসীকে সাহায্য করতে চেয়েছিলাম। তখনই ওদের বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলো পরপর কয়েকজন গুন্ডা। এক দেখাতেই সঞ্জয় ও দীপিকা সেই ছেলেদেরকে চিনে ফেললো। কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে আসে সঞ্জয়দের বস সামাদ চৌধুরী। এমন সময় বসকে দেখে সঞ্জয় ও দীপিকা ধারণা করে তিনি এই কাজ করেছে। বস ওপরের দিকে বন্দুক তাক করে পরপর কয়েকটা গুলি করে গ্রামবাসীকে হুঁশিয়ারি দেয়। আমি হচ্ছি মাফিয়া সামাদ চৌধুরী, যে এক গুলিতেই মাথার খুলি উড়িয়ে দেয়। তোরা যদি নিজেদের ভালো চাস তাহলে এখন থেকে এক দৌড়ে ঘরে গিয়ে দরজার খিল তুলে দিবি, ভুলেও কেউ পেছনের দিকে তাকাবি না, তাহলে সোজা গুলি করে দেব 1 2 3। একটা গুলি করতে গ্রামবাসীরা ভয় পেয়ে দৌড়ে চলে গেল তাদের ঘরে। দরজার খিল তুলে দিল। কেউ একবারও পিছন ফিরে তাকালো না। সঞ্জয় রেগে বলে, তুই এখানে কেন এসেছিস? গুন্ডা পান্ডা নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছিস? দেখ, আগুন আমার সবকিছু শেষ করে দিয়েছে। এই জন্য আমার মাথা অনেক খারাপ আছে। আমি তোর সাথে কোনো যুদ্ধ করতে চাইছি না। ভালো চাইলে দলবল নিয়ে এখান থেকে পালিয়ে যা। আগুন তো আমি ধরিয়ে দিয়েছিলাম। আমি তোদের বলেছি না তোদেরকে আমি শান্তিতে থাকতে দেব না? শেষবারের মতো বলে দিচ্ছি, বাঁচতে চাইলে আমার দলে ফিরে আয়। যত টাকা আগুনে পুড়িয়ে তোদের নষ্ট করে দিয়েছি তার সে 10 গুণ পূরণ করে দেব। সবই তো আমাদের টাকা। যতই তুই আমাদের হুমকি দিস, আমরা আর ওই অন্ধকার জগতে ফিরে যাব না। একবার আমরা হেরে গেছি, কিন্তু বারবার আমরা হারবো না। আমরা উঠে দাঁড়াবো, শূন্য থেকে আবার পূর্ণ করব। এমনিতেই তুই আমাদের অনেক ক্ষতি করেছিস। আমার মাথা প্রচন্ড গরম। একবার যদি তোদেরকে খুন করা শুরু করি না, কলা গাছের মতন পিস পিস করে কাটবো। তুই আমাকে ভয় দেখাচ্ছিস দীপিকা? গুরুর অবদানের কথা শীর্ষ ভুলে গেছে। ওদের উপরে আক্রমণ কর, ওরা যাতে বেঁচে থাকতে না পারে। বসের হুকুম পেতে বাকি গুন্ডারা সঞ্জয় ও দীপিকার উপর ঝাঁপিয়ে পড়ল। সঞ্জয় ও দীপিকা কম নয়, দা দিয়ে এক এক করে অনেকগুলো লাশ ফেলে দেয়। পরিস্থিতি বিপরীত দিকে গেলে সামাদ চৌধুরী ভয় পেয়ে যায়। ব্যাগের ভেতর থেকে বালুকণা জাতীয় পদার্থ বের করে ছুড়ে দেয় দীপিকা ও সঞ্জয়ের চোখে। মুহূর্তে দীপিকা ও সঞ্জয় কেউ চোখে দেখতে পারে না, চোখ পরিষ্কার করতে থাকে। সেই সুযোগে সামাদ চৌধুরী লাঠি দিয়ে সঞ্জয়ের দেহে আঘাত করতে করতে বলে, তোরা আমার কাছে বাচ্চা দুটা শিশু, তোদেরকে কিভাবে কাবু করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আমরা যখন তোর কাছে বাচ্চা শিশু, তাহলে কেন তুই আমাদের চোখে এইগুলো ছুড়লি? আমরা কিছু দেখতে পাচ্ছি না। সাহস থাকলে আমাদের সাথে মুখোমুখি মোকাবিলা করতিস। এভাবে পিছন থেকে ছুরি মেরে কেউ ডন হয়ে যায় না। আগামী 2 ঘন্টা তোরা কেউ কিছু দেখতে পারবি না, দেখবি শুধু ঘুটঘুটে অন্ধকার। আর সেই সুযোগে তোদেরকে মেরে এখানে ফেলে চলে যাব। তারপরে বস ও গুন্ডারা মিলে সঞ্জয়কে আঘাত করতে থাকে। সঞ্জয়ের সমস্ত শরীর থেকে রক্ত ঝরতে থাকে। দীপিকা চোখে দেখতে পারে না বলে সঞ্জয়কে বাঁচাতে পারে না। সঞ্জয়, তুমি কোথায়? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু অন্ধকার দেখছি। দীপিকা, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমার খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দে আমাকে। আমার চোখ একবার ঠিক হয়ে গেলে তোদেরকে সবাইকে আমি শেষ করে দেব। তোর চোখ ঠিক হতে হতে তুই বেঁচে থাকলে তবে তো তুই আমাদের শেষ করবি। এক পর্যায়ে মারের কারণে সঞ্জয় জ্ঞান হারিয়ে ফেলে। তখনই সেখানে এসে উপস্থিত হয় পুলিশ। বস সঞ্জয়ের শ্বাস পরীক্ষা করে দেখে শ্বাস পড়ছে না, তাই ভেবে নেয় সঞ্জয় মারা গেছে। দীপিকাকে মারার জন্য টেনে হিঁচড়ে গাড়িতে নিয়ে যায়। তারপরে রওনা হয় শহরের উদ্দেশ্যে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যায়। সঞ্জয়কে পরীক্ষা করে দেখে সঞ্জয় এখনো বেঁচে আছে, তাই সঞ্জয়কে হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে দীপিকাকে নিয়ে গাড়িতে করে আস্তানায় যাচ্ছে বস। ধীরে ধীরে দীপিকার চোখ পরিষ্কার হতে থাকে। সে সবকিছু স্পষ্ট দেখতে পায়। দীপিকার মনে বারবার সঞ্জয়ের চিৎকারগুলো ভেসে উঠছিল। সর্বশক্তি দিয়ে সে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। তারপরে দীপিকা নিজেও ঝাঁপ দিল গাড়ি থেকে। গাড়ি রানিংয়ে ছিল বলে থামতে পারল না। রাস্তা ভেদ করে দীপিকা গিয়ে পড়ল ধান খেতে।
তারপরে দীপিকা লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে এসে বস ও তার গুন্ডারা দীপিকাকে খুঁজে পেল না। বস তখন গুন্ডাদেরকে থাপ্পড় দিয়ে বলে, সামান্য একটা মেয়েকে ধরে রাখতে পারলি না? অপদার্থ একটা। কোথায় দুজনের মাঝখানে থাকবে মেয়েটা, সেখান থেকে এক কিনারে ফেলেছিস। ভুল হয়ে গেছে বস, আর এমন কখনো হবে না। আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুলের শাস্তি মৃত্যু। তারপরে বস এক গুলিতে গুন্ডার মাথার খুলি উড়িয়ে ফেলে। গ্রামের দিকে না গিয়ে তারা শহরের দিকে চলে যায়। এখন যেহেতু সঞ্জয়ের বাড়িতে পুলিশ এসেছে, তাই গুন্ডারা সেখানে গেলে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাবে। গুন্ডারা সেখান থেকে চলে যাওয়ার পরে দীপিকা আড়াল থেকে বাইরে আসে। একটা ভ্যান গাড়িতে উঠে গ্রামের দিকে যাত্রা শুরু করে। গ্রামে গিয়ে সঞ্জয়কে সেখানে দেখতে পারে না। দীপিকা বাড়ির উঠানে বসে কাঁদতে থাকে। তখন একজন প্রতিবেশী এসে বলে, তুমি দীপিকা না? এভাবে কাঁদছো কেন? তোমাকে তো গুন্ডারা ধরে নিয়ে গিয়েছিল, তুমি কিভাবে ছাড়া পেলে? আমি অনেক কষ্টে গুন্ডাদের হাত থেকে পালিয়ে এসেছি। সঞ্জয়কে আপনারা দেখেছেন? যখন গুন্ডারা আমাকে ধরে নিয়ে গিয়েছিল তখন সঞ্জয়কে আমি দেখতে পারিনি। আপনারা আমাকে বলতে পারবেন সঞ্জয় কোথায়? সঞ্জয়কে পুলিশ ধরে হাসপাতালে নিয়ে গেছে। বাঁচবে কি মরবে তা জানি না, তবে শুনেছি অনেক রক্তক্ষরণ হয়েছে। আর সঞ্জয় নামের এই ছেলেটা একজন মাফিয়া, তাই সঞ্জয় সুস্থ হওয়ার পরে পুলিশ জেলখানায় নিয়ে যাবে। হাসপাতালের কথা শুনে দীপিকা দৌড়াতে দৌড়াতে হাসপাতালে চলে গেল। সঞ্জয় মাফিয়া হওয়ার কারণে পুলিশের টহল চলছে হাসপাতালের চারিদিকে। দীপিকা ভেতরে গিয়ে দেখতে পারল সঞ্জয়ের হাতে স্যালাইন চলছে। দীপিকা সঞ্জয়ের পাশে বসে কাঁদতে কাঁদতে বলে, সঞ্জয়, আমার সাথে কথা বলো। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসার জন্য। আমার জন্য তুমি আজকে হাসপাতালে ভর্তি। আমাকে ক্ষমা করে দাও। একবার তুমি চোখ মেলে আমার দিকে তাকাও সঞ্জয়, একবার। দীপিকার কথা সঞ্জয় চোখ মেলে তাকায়। দীপিকার হাত ধরে হাউমাউ করে কেঁদে ওঠে সঞ্জয়। কাঁদতে কাঁদতে বলে, তোমাকে যখন সামাদ ঘরে নিয়ে যাচ্ছিল তখন তোমার চিৎকার আমি শুনেছি। আমার ভিতরে কোনো ক্ষমতা ছিল না যে আমি তোমাকে রক্ষা করব। আমাকে ক্ষমা করে দিও দীপিকা। তোমাকে যখন ওরা মেরেছিল তখন আমি চোখে দেখতে পাইনি, তাই তোমাকে আমি গুন্ডাদের হাত থেকে রক্ষাও করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও সঞ্জয়, আমার জন্যই আজ তোমার এই অবস্থা। তা বুঝতে পারলাম, কিন্তু তুমি কিভাবে ওদের হাত থেকে এখানে এলে? ওরা কি তোমাকে ছেড়ে দিয়েছে? আমি অনেক কষ্টে ওদের হাত থেকে পালিয়ে এসেছি। আমি শুনেছি হাসপাতালের চারপাশে পুলিশ পাহারা দিচ্ছে। তুমি একটু সুস্থ হয়ে গেলে তোমাকে জেলে নিয়ে যাবে। যেহেতু আমি একজন অপরাধী, তাই আমাকেও তোমার সাথে জেলে নিয়ে যাবে। চলো সঞ্জয়, আমরা এই গ্রাম থেকে বহু 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 দূরে চলে যাই, যেখানে কেউ আর জানতে পারবে না তোমার আর আমার কথা। এখান থেকে আমরা এক টাকাও নিয়ে যাব না। সেখানে গিয়ে আমরা শূন্য থেকে আবার শুরু করব। যত কষ্টই হোক আমরা কাজ করে টাকা উপার্জন করব। তাহলে চলো আমরা জানলা দিয়ে পালিয়ে যাই, না হলে আমরা বাঁচতে পারবো না। তারপরে দীপিকা উঠে কেবিনের দরজা বন্ধ করে দিল। সঞ্জয়কে নিয়ে জানালা দিয়ে ধীরে ধীরে নিচে নেমে গেল। সঞ্জয় যেহেতু অনেকটা অসুস্থ এখনো, তাই কেউ বুঝে উঠতে পারেনি সঞ্জয় এখন পালিয়ে যাবে। তাই কেউ সঞ্জয়ের পথ আটকে দাঁড়াতে পারেনি। দীপিকা ও সঞ্জয় হাসপাতাল থেকে নামার আগে নার্সদের পোশাক পরিধান করে নেয়। তারপরে বাসে করে তারা অপরিচিত দেশের উদ্দেশ্যে রওনা হয়। চলো সঞ্জয়, আমরা এমন এক জায়গায় চলে যাই যেখানে তোমাকে আর আমাকে কেউ চিনতে পারবে না, কেউ আমাদের সংসারে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সঞ্জয় ও দীপিকা একটা ভাড়া বাড়িতে এসে উঠেছে। এটা গ্রাম হলেও এখানে বাড়ি ভাড়া দেওয়া হয়। দীপিকা ও সঞ্জয় মাথার উপর একটা ছাদ পেলেও খাবার জন্য কোনো টাকা নেই। কিভাবে এখন নিজেদের খাবার ব্যবস্থা করবে সেই নিয়ে চিন্তিত উভয়। এর মধ্যে দীপিকারা যে বাড়িতে ভাড়া উঠেছে সেই বাড়ির বাড়িওয়ালা দীপিকা ও সঞ্জয়কে দেখে মায়া অনুভব করে। তাই দীপিকাকে বলে, নদীর ওপারে আমার একটা ফিল্ড আছে, সেইখানে ইট তৈরি করা হয়। তোমরা এই গ্রামে নতুন এসেছো, কোনো চাকরি বাকরি নেই। তোমার স্বামী যদি চায় তাহলে আমার সেই ইটের ভাটায় কাজ করতে পারে। দীপিকা ও সঞ্জয় বিয়ে করেনি। গ্রামে এই বিষয়টা গুরুতরভাবে নেবে, তাই বাড়িওয়ালাকে কিছু জানায়নি কেউ। তাহলে তো আমাদের অনেক সুবিধা হয়। আমি সঞ্জয়কে আপনার ইটের ভাটায় কাজ করতে পাঠাবো। সঞ্জয় আগে কখনো এমন কাজ করেনি, তাই এই ধরনের কাজও ভালো পারবে না। আপনারা একটু ওকে মানিয়ে গুছিয়ে নিয়েন। তোমরা হচ্ছ আমাদের ভাড়াটে, তোমাদের বিপদ দেখা আমাদের দায়িত্ব। চিন্তা করো না, আমি সঞ্জয়কে মানিয়ে গুছিয়ে নেব।
তারপরে বাড়িওয়ালা চলে গেল। দীপিকা বাড়িওয়ালার কথা সঞ্জয়কে জানালে সঞ্জয় রাজি হয়ে যায়। সঞ্জয় চলে যায় বাড়িওয়ালার ইট ভাটায়। প্রথমবার সঞ্জয় এমন কাজ করছে বলে ঘন্টা পেরিয়ে যায় একটি ইট তৈরি করতে। ইটভাটার ম্যানেজার সঞ্জয়ের এমন কাজ দেখে সঞ্জয়কে বলে, শোন সঞ্জয়, অন্যদের দিন প্রতি টাকা দেওয়া হলেও তোমার ক্ষেত্রে ব্যতিক্রম। তুমি দিনে যে ইট তৈরি করতে পারবে প্রতিটার জন্য 5 টাকা দেওয়া হবে। সঞ্জয় সারাদিনে মাত্র 10টি ইট বানায়। তাকে ম্যানেজার 50 টাকা দেয়। সঞ্জয় দোকান থেকে হালকা খাবার কিনে বাড়িতে চলে যায়। দীপিকা না খেয়ে আছে। সঞ্জয় খাবার নিয়ে বাড়িতে গেলে দীপিকা অবাক হয়ে তাকিয়ে থাকে সঞ্জয়ের দিকে। খাবারগুলোর দিকে তাকিয়ে অশ্রুভেজা কণ্ঠে বলে, আমার যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না সঞ্জয়। এই প্রথমবার তুমি সৎ পথে উপার্জন করে আমার জন্য খাবার নিয়ে এসেছো। হ্যাঁ দীপিকা, সৎ পথে উপার্জন করেছি বলেই আজকে সারাদিনে আমি মাত্র 50 টাকা উপার্জন করতে পেরেছি। অথচ অসৎ পথে আমি এতক্ষণে কোটি টাকা ইনকাম করতে পারতাম। সৎ পথের উপার্জনই সবার সেরা। তারপরে সঞ্জয় ও দীপিকা খাবার খায়। সঞ্জয় ধীরে ধীরে কাজে চালু হয়ে যায়, কিন্তু সঞ্জয়ের ইনকামে ভালোভাবে চলছিল না দীপিকাদের সংসার। তাই বাধ্য হয়ে কয়েকটা বাড়িতে কাজ নিল দীপিকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সঞ্জয় ইটের ভাটা ও দীপিকা মানুষের বাড়িতে কাজ করে। দীপিকা কখনো বাড়িতে বাড়িতে কাজ করেনি, তাই কাজ সম্পর্কে ওর কোনো ধারণা নেই। দীপিকার কাজ হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া ও মোছা, টিউবওয়েলের পানি কলসিতে করে নিয়ে আসা, ঘরের এঁটো থালা বাসন পরিষ্কার করা। নিত্যদিনের মতো দীপিকা বাড়িতে কাজ করতে গেল। সম্পূর্ণ ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলল, কিন্তু টিউবওয়েল থেকে পানি নিয়ে আসার পথে ইটের সাথে ধাক্কা খেয়ে দীপিকা পড়ে যায়। মাটির কলস হওয়ার কারণে কলসিটি ভেঙে গেল। ভেঙে যাওয়ার শব্দ শুনে বাড়ির মালিক বাইরে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল দীপিকার উপরে। চোখ কি মাথায় রেখে কাজ করো? আমার একটা কলস ভেঙে দিলে এই কলসের দাম কে দেবে? তোর বাবা? ইচ্ছে করে মেরে বের করে দিই। আমি বুঝতে পারিনি কলসটা পড়ে যাবে। মালিক এসে দীপিকার চুলের মুঠি ধরে পরপর কয়েকটা চর বসিয়ে দিল দীপিকার গালে। তারপরে দীপিকাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, আমার বাড়িতে তোর আর কোনো কাজ নেই। এতদিন তুই যে কাজ করেছিস সেই টাকা দিয়ে আমি কলস কিনবো। তাই এখন থেকে তুই আর আমার কাছ থেকে কোনো টাকা পাবি না। বের হয়ে যা আমার বাড়ি থেকে। মালিকের কথা শুনে কাঁদতে কাঁদতে দীপিকা মাথা নিচু করে বাড়ির দিকে রওনা হয়। এতগুলো বছর দীপিকা সব মানুষগুলোকে মেরে টাকা ছিনিয়ে এনেছে। আজ বুঝতে পারছে তাদের কতটা কষ্ট হয়েছিল। সৎ পথে উপার্জন করা সত্যি অনেক কষ্টের ব্যাপার। দীপিকা পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছিল। মালিকেরা দীপিকার ব্যথা দেখেনি, তারা শুধু দেখতে পেয়েছে ভাঙা কলসটা। দীপিকা যতদিন কাজ করেছে সেই টাকা দিয়ে একটা কলস কিনেও অর্ধেক টাকা বাকি থাকার কথা, অথচ বেইমান মানুষগুলো টাকাগুলো দিল না। অন্য একদিন দীপিকা কাজ করতে গেল। বাসন মাজার সময় অসাবধানতায় হাত থেকে একটি কাচের বাসন মাটিতে পড়ে গেল। দীপিকা প্রচণ্ড ভয় পেয়ে যায় এমন কাণ্ডে। তখনই ভাঙাচোরার শব্দ শুনে বাড়ির মালিক সেখানে এসে উপস্থিত হয়। দীপিকা যে বাসনটি ভেঙেছিল সেটি মালিকের অনেক প্রিয় ছিল। ভাঙা বাসনগুলো একত্রিত করে মালিক চিৎকার করে বলে, এটা তুই কি করলি? আমার এত প্রিয় একটা বাসন ভেঙে ফেললি। তুই জানিস এই বাসনটা আমি প্যারিস থেকে এনেছিলাম। এর মূল্য জানিস? আমার সবচেয়ে প্রিয় বাসনটা তুই ভেঙে ফেললি। মালিক, বাসনের তেল ছিল, আমার হাত পিছলে বাসনটা পড়ে ভেঙে গেছে। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে মালিক, আমাকে ক্ষমা করে দিন। তোকে ক্ষমা করে দিলে আমার এই বাসনটা আবার জোড়া লেগে যাবে। যেভাবে পারিস আমার বাসনটা আগের মতো করে দিবি। দীপিকা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মালিক রেগে ভাঙা কাচের টুকরো নিয়ে দীপিকার হাতে আঘাত করে। মুহূর্তে দীপিকার হাত কেটে অঝোর ধারা রক্ত গড়িয়ে মাটিতে পড়তে থাকে। দীপিকা ব্যথায় চিৎকার করে ওঠে। আঙুল তুলে দীপিকাকে বলে, একটা শব্দ মুখ থেকে বের হলে এই ভাঙা টুকরো দিয়ে তোর গলা আমি কেটে ফেলব। দীপিকা কান্না করতে করতে ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করে। তারপরে বাকি থালা বাসনগুলো ধুয়ে বাড়িতে চলে আসে। অন্যদিকে সঞ্জয় আজকে ইটের ভাটার কাছে এসে দাঁড়িয়ে আছে। এতদিন যে ইট তৈরি করা হয়েছে তা আগুনে পুড়ে শক্ত করতে হবে। সঞ্জয় কখনো এমন কাজ করেনি, তাই সঠিকভাবে কাজ করতে পারছিল না। ম্যানেজার ইট ভাটার চারপাশে ঘুরে ঘুরে কর্মচারীদের কাজ পর্যবেক্ষণ করছিল। সঞ্জয়কে এক জায়গায় দাঁড়িয়ে জড়সড় হয়ে থাকতে দেখে রেগে গেল ম্যানেজার।
চুলার ভেতর থেকে জ্বলন্ত কাঠ বের করে সঞ্জয়ের দিকে ছুঁড়ে মারল। সঞ্জয়ের বুকে লাগলেই সঞ্জয় চিৎকার করে মাটিতে পড়ে যায়। শার্ট ভেদ করে সঞ্জয়ের বুকে গিয়ে লেগেছে জ্বলন্ত আগুন। সঞ্জয়ের সাথে বাকি কর্মচারীরা সঞ্জয়কে দেখে পানির বালতি এনে সঞ্জয়ের গায়ে ঢেলে দেয়। এতে সঞ্জয়ের গায়ে আগুন নিভে গেলেও সঞ্জয়ের বুকের জ্বালা থেকে যায়। ম্যানেজার এসে সঞ্জয়ের মুখোমুখি দাঁড়িয়ে রাগান্বিত গলায় বলে, কাজ করতে যখন পারিস না তাহলে কাজ করতে আসিস কেন? যদি কাজ করতে মনে না চায় তাহলে বাড়িতে চলে যা, আমার এখানে যাতে তোকে আর না দেখি। স্যার, আমি এখানে নতুন, ইটভাটার সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই, তাই বলে আপনি আমার গায়ে এভাবে জ্বলন্ত কাঠ ছুটতে পারেন না। মেরেছি, বেশ করেছি। ভবিষ্যতে যদি তুই আবার এমন করিস আমি আবার মারবো। কথাটা বলে রাগ দেখিয়ে ম্যানেজার অন্যদিকে চলে গেল। সঞ্জয়ের বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সঞ্জয় ম্যানেজারকে বোঝাবে আগুনের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। ফের সঞ্জয় আবার কাজ করতে শুরু করলো। কর্মচারীরা যখন কাজ করতে ব্যস্ত তখন ম্যানেজার তদারকি করতে করতে সঞ্জয়ের কাছে আসে। সঞ্জয় তখন ম্যানেজারের হাত ধরে জ্বলন্ত উনুনের ভেতরে ম্যানেজারকে ঢুকিয়ে দিল। ম্যানেজার চিৎকার করে উঠলে সমস্ত কর্মচারীরা একত্রিত হলো। জ্বলন্ত উনুন বলে কেউ ম্যানেজারকে বাইরে আনার সাহস করল না। ধীরে ধীরে ম্যানেজারকে উনুনের ভেতর থেকে বাইরে আনা হলো। ততক্ষণে তার সারা দেহ ঝলসে গেছে আগুনে। সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে এলেও বেঁচে রইল না ম্যানেজার। কেউ জানতে পারল না সঞ্জয়ের কারণে ম্যানেজার সাহেবের মৃত্যু হয়েছে। যেহেতু বাড়িওয়ালার বাড়িতে ভাড়া ছিল সঞ্জয়, তাই ম্যানেজারের দায়িত্ব সঞ্জয়ের ওপর এসে পড়ে। এবার থেকে ইটভাটার ম্যানেজার হয়ে যায় সঞ্জয়। গোসল করে সঞ্জয় খেতে বসলো। দীপিকা তার জন্য খাবার পরিবেশন করলো। প্রতিদিন সঞ্জয় ও দীপিকা একসাথে খাবার খায়। আজকে সঞ্জয় খাবার খেলেও দীপিকা খাচ্ছে না। সঞ্জয় বিরক্ত হয়ে বলে, কি হয়েছে দীপিকা, খাবার খাবে না? আজকে আমার খেতে ইচ্ছা করছে না, পেট ভরা, তুমি খাও। তোমার ভরা পেট থাকলেও তুমি আমার সাথে আবার খাও। আজকে এমন কি হয়েছে যাতে আমার সাথে থেকে খেতে পারবে না? দীপিকা জবাব না দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করলে সঞ্জয়ের হাত ধরে ফেলে। অমনি দীপিকা চিৎকার করে ওঠে। সঞ্জয় অনুতপ্ত হয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি, বেশি লেগেছে। আমি তোমাকে এতটা আঘাত করিনি যাতে তুমি চিৎকার করবে। তারপরে সঞ্জয় দীপিকার হাত থেকে বুঝতে পারে দীপিকার হাত কাটা। এমনভাবে কাটা মনে হচ্ছে কেউ ইচ্ছে করে তার হাত কেটেছে। ক্ষতটা ভালোভাবে পর্যবেক্ষণ করে সঞ্জয় বলে, তোমার হাতের এই অবস্থা হলো কিভাবে দীপিকা? এতটা কাটলো কিভাবে? অসাবধানতায় কাজ করতে গিয়ে এতটা কেটে গেছে। তুমি আমাকে মিথ্যে বলছো। তুমি আমাকে সত্যিটা বলবে নাকি আমি আঘাত করব? বাধ্য হয়ে দীপিকা সত্যি কথা বলে দেয়। সঞ্জয় তখন বলে, আজ থেকে আমি ম্যানেজার হয়ে গেছি, তোমাকে আর অন্যের বাড়িতে গিয়ে কাজ করতে হবে না। তুমি তো সেদিন বললে ইটভাটায় ম্যানেজার আছে, আজকে তোমাকে কেন ম্যানেজার বানালো? তারপরে সঞ্জয় দীপিকাকে সব সত্যি কথা বলে দেয়। সবটা শুনে দীপিকা কাঁদতে থাকে। এভাবে পেরিয়ে যায় কয়েকটা বছর। ইটভাটার হাত ধরে সঞ্জয় বড়লোক হয়ে যায়। ইটভাটার মালিক টাকার জন্য ইটের ভাটা বিক্রি করে দিলে সঞ্জয় তা কিনে নেয়। তারপরে নিজের মতো কাজ করতে থাকে। কয়েক বছর পর সঞ্জয় ইটের ভাটা তদারকি করছিল। এমন সময় একদল গুন্ডা ইটের ভাটার ভেতরে প্রবেশ করে সঞ্জয়কে বলে, আমাদের 20,000 ইট লাগবে। বস আপনাকে 20,000 ইট পাঠিয়ে দিতে বলেছে। ঠিক আছে, আমি আপনাকে 20,000 ইট পাঠিয়ে দেব। প্রতি 1000 ইটের দাম হবে 10,000 টাকা, আর 20,000 ইটের দাম দাঁড়াবে 2 লাখ টাকা। অর্ধেক পরিশোধ করুন, বাকি ইট পৌঁছানোর পরে দিন। না, আমরা কোনো টাকা দেব না। আপনি বোধহয় চেনেন না আমাদের বসকে। মাফিয়া সোহাগ গাজী আমাদের বস। তার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। সে টাকা দিয়ে ইট নেয় না। কিন্তু আমি মানুষ, বাঘ মহিষের সাথে এক ঘাটে জল খাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই আপনারা অন্য ইটভাটায় যান। গুন্ডারা রেগে সঞ্জয়ের উপরে আক্রমণ করে। সঞ্জয় যেহেতু একজন মাফিয়া ছিল, তাই সঞ্জয়ের সাথে পেরে ওঠে না গুন্ডারা। সঞ্জয় সবাইকে মেরে গাড়িতে করে সোহাগ গাজীর বাড়ির দিকে রওনা হলো। সোহাগ গাজী নিজের শোবার ঘরে তার স্ত্রী সীমাকে বেঁধে বিরতিহীন ধারায় মারছে। স্ত্রীর প্রতি এমন আচরণ সে নিত্যদিন প্রকাশ করে। মারতে মারতে সোহাগ গাজী বলে, গতকাল থেকে আমি বারবার বলে দিয়েছি, এবার বাবার বাড়ি গেলে বলবি আমাকে একটা BMW গাড়ি কিনে দিতে। বারবার একই কথা বলে দেওয়ার পরও তুই কেন গাড়ি দেওয়ার কথা বলিস না কেন বাড়িতে?
ওগো, তুমি এমন ব্যবহার করছো কেন? তোমার চাহিদা পূরণ করতে গিয়ে আমার বাবা আজ রাস্তায় নেমে এসেছে। প্রতিবার তোমার চাহিদার জন্য আমি বাবার কাছে হাত পাতি। তোমার দামি বাড়ি, দামি গাড়ি, মোটা টাকা, যৌতুক সব আমার বাবা দেয়। তোমাকে দিতে দিতে বাবা নিজেই সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে। এখন আর তার কাছে দেওয়ার মতো কিছুই নেই। মেয়ের সুখের জন্য এবার তিনি নিজের কিডনি, রক্ত, চোখ সবকিছু বিক্রি করে দিবে? দয়া করে এখন আর তুমি কিছু চেও না। প্রয়োজনে তাই বিক্রি করবে। মেয়ে বিয়ে দিয়েছে কেন যদি যৌতুক দিতে না পারে? বলতে বলতে আবার আঘাত করে সীমার দেহে। সীমা ব্যথা সহ্য করতে পারছিল না বলে কেঁদে চলেছে। বাড়ির কাজের লোকেরা ভিড় দিয়ে সীমার কান্না দেখলেও এগিয়ে এসে থামাচ্ছে না। তখনই বাড়ির ভেতরে প্রবেশ করে সঞ্জয় আর সোহাগ গাজীর পোষা গুন্ডাদের বাড়ির ভেতরে নিয়ে এসে চিৎকার করে সোহাগ গাজীকে ডাকে। সোহাগ গাজী, কোথায় তুই? আমার ইটের ভাটার ইট বিনা মূল্যে আত্মসাৎ করার সাহস থাকলে আমার সামনে আয়। সঞ্জয়ের গলা সোহাগ গাজীর কানে এলো না, কিন্তু সোহাগ গাজীর মারের আঘাত সঞ্জয়ের কানে পৌঁছে গেল। দীর্ঘক্ষণ পরেও যখন সোহাগ সেখানে উপস্থিত হলো না, তখন বাধ্য হয়ে ঘরে এসে পৌঁছায় সঞ্জয়। পরিচিত একটি মানুষকে মারতে দেখে চমকে ওঠে। চোখ থেকে টপ টপ করে পানি ঝরে সঞ্জয়ের। ছুটে গিয়ে বাঁধন খুলে সীমাকে আপন করে নেয় বুকে। সীমা ততক্ষণে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। কাজের লোকেদের ডেকে সঞ্জয় পানি আনার কথা বলে। কাজের লোক পানি এনে দিলেই সঞ্জয় সীমার চোখে মুখে ছিটিয়ে জ্ঞান ফেরায়। ভাইকে এত বছর পর চোখের সামনে দেখে কাঁদতে থাকে সীমা নিজের অপরাধের জন্য। কাঁদতে কাঁদতে বলে, দাদা তুই এসেছিস? আমি জানতাম তুই একদিন ঠিকই আমার কাছে আসবি। আমি তোকে কত খুঁজেছি। সেটা আমি পরে শুনবো। আগে বল, তুই এখানে এলি কিভাবে? আর এই লোকটা তোর উপরে নির্যাতন কেন করেছে? ও হচ্ছে আমার স্বামী। আজ থেকে 4 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। আসলে ও একজন মাফিয়া। বাবার টাকার লোভে পড়ে ভালো সেজে আমাকে বিয়ে করেছে। বিয়ের পর আমাকে নির্যাতন করে প্রতিদিন বাড়িতে পাঠায় টাকার জন্য। আমি টাকা এনে দিলেও আমার উপর নির্যাতন করে। প্রতিদিন বাবা আমাকে টাকা দিতে দিতে এখন বাবার কোনো টাকা নেই। বাবা এখন ভাড়া বাড়িতে থাকে। আর এই লোকটা প্রতিদিন আমার উপরে অমানুষের মতো নির্যাতন করে। সঞ্জয় রেগে সীমাকে রেখে উঠে দাঁড়ায়। একের পর এক আঘাত করতে থাকে সোহাগকে। সোহাগ ভয় পেয়ে বলে, কে তুই? আমাকে কেন মারছিস? আমি হচ্ছি সীমার দাদা, আর আমি হচ্ছি সঞ্জয়। প্রথমত তুই ইট ভাটায় নিজের ক্ষমতা প্রয়োগ করে সমস্ত ইট বিনামূল্যে আত্মসাৎ করতে চেয়েছিস। দ্বিতীয়ত তুই আমার বোনের ওপরে নির্যাতন করেছিস। এই বোনের জন্যই আমি ঘর ছেড়ে রাস্তায় নেমেছিলাম। আর তুই আমার বোনের গায়ে আঘাত করেছিস। তোকে এত সহজে আমি ছাড়বো না। তারপরে সঞ্জয় ইচ্ছে মতো সোহাগকে মারতে থাকে। মারতে মারতে সোহাগ এক পর্যায়ে মরে যায়। বাড়ির কর্মচারীরা ভয় পেয়ে পুলিশকে খবর দিয়ে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হলে সঞ্জয় সীমার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সঞ্জয় দীপিকাকে কল করে। হ্যালো দীপিকা, তুমি যত দ্রুত সম্ভব ব্রিজের কাছে চলে আসো। আমি ব্রিজের কাছে সীমাকে নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। সীমা তোমার বোন না? এই অসময়ে তুমি সীমাকে কোথায় পেলে? এত কথা বলার মতো সময় আমার হাতে নেই। পুলিশ আমাকে আর সীমাকে তাড়া করেছে। যত দ্রুত সম্ভব এখানে চলে আসো। আমরা এই গ্রাম থেকে পালিয়ে যাব। তারপরে সঞ্জয় ব্রিজের কাছে দীপিকার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দীপিকা ব্যাগপত্র নিয়ে ব্রিজের কাছে উপস্থিত হয়। পুলিশ সেখানে এসে যাওয়ার কারণে তারা দ্রুত বাসে করে রওনা হয়। তাড়াহুড়ো করে রওনা হওয়ার কারণে কোন গ্রামের বাসে উঠেছে খেয়াল করে না। বাসে উঠে তিনজনে হাঁপাতে থাকে। কৌতূহল নিয়ে দীপিকা জিজ্ঞেস করে, তুমি সীমাকে কোথায় পেলে? আর পুলিশ তোমাদের কেন খুঁজছে? এরপরে সঞ্জয় সমস্ত ঘটনা খুলে বলে। সবটা শুনে দীপিকা চিন্তিত হয়ে পড়ে। তারপরে বাসের হেল্পারকে দেখে সঞ্জয় জিজ্ঞাসা করে, এই বাসটা কোন গ্রামের? হেল্পার জানায় কুসুমপুরের। সঞ্জয়ের মন খারাপ হয়ে যায় মুহূর্তে, কারণ কুসুমপুরে তারা একসাথে থাকতো। সঞ্জয় মন খারাপ করে বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে সীমা সঞ্জয়ের হাত ধরে বলে, আর লুকোচুরি নয়, এবার সবার সবটা জানার সময় এসেছে। তুই বাবা মায়ের কাছে ফিরে যাবি। আমি তাদের সত্যিটা বলে দেব। আমার ভুল হয়েছে ভাইয়া। আমি যেটা করেছি সেটা অন্যায়, ক্ষমার অযোগ্য। তখন আমার বয়স কম ছিল। আমি হিংসা থেকে এমন কাজ করেছি। আমাকে তুই ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি বড় দাদা মানে মাথার উপরে একটা আশ্রয় থাকা। তোর সাথে আমি এমন আচরণ করার পরও তুই আমাকে বাঁচিয়েছিস। আমি বুঝতে পেরেছি দাদা মানে কি। ক্ষমা করে দে, রাগ করে থাকিস না। তোর উপরে আমার কোনো রাগ নেই সীমা। তুই আমার ছোট বোন।
তোর উপরে আমি রাগ করে থাকতে পারি না। তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। আমি তোর সাথে যেতে পারবো না। একটাও কথা বলবি না, তুই এখন আমার সাথে যাবি, এটাই ফাইনাল, কোনো কথা নয়। তারপরে সঞ্জয়কে জোর করে গ্রামে নিয়ে যায়। সঞ্জয়ের বাবা মা একটা ভাড়া বাড়িতে থাকে। সঞ্জয় সেই বাড়িতে গেলে রুদ্র ও তমা সঞ্জয়কে দেখা মাত্র চিনে ফেলে। রুদ্র হুঙ্কার দিয়ে বলে, ও আমার বাড়িতে কি করছে? সীমা, তুই কেন ওকে এই বাড়িতে নিয়ে এসেছিস? আমার বাড়ি থেকে বের করে দে ওকে। অপদার্থ ছেলে আমার, বেরিয়ে যায় এখান থেকে। তুই কেন এই কুলাঙ্গারকে এই বাড়িতে নিয়ে এসেছিলিস? না, দাদার কোনো দোষ নেই, সব দোষ আমার জন্যই দাদাকে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো। এই সব কিছুর জন্য একমাত্র আমি দায়ী বাবা। তোর জন্য? মানে তুই এখানে কি করছিস? তুমি আর বাবা ছোটবেলা থেকেই ভাইয়াকে প্রচুর ভালোবাসতে, আমার থেকে ওকে বেশি ভালোবাসতে। তাই আমি সেটা সহ্য করতে না পেরেই ওকে তোমাদের চোখে খারাপ করার চেষ্টা করতাম। অপরাধ মূলত কাজ করে আমি দাদাকে ফাঁসিয়ে দিলাম। মনে আছে একবার বাবা 4 লক্ষ টাকা বাড়িতে নিয়ে এসেছিল, সেখান থেকে 20,000 টাকা পাওয়া যায়নি। আমি বাবার থেকে 20,000 টাকা চুরি করে দাদার বইয়ের ভেতরে রেখে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম তোমরা যাতে ভাইয়াকে বকাবকি করো, কিন্তু পরে যখন ভাইয়া মিথ্যা কথা বলে তোমাদের চোখে ভালো হয়ে গেল, তখন আমি প্রচণ্ড রেগে গেলাম। তাই আবার বান্ধবী নীলাকে দিয়ে ভাইয়াকে ফাঁসানোর নাম করে বাড়ি থেকে বের করে দিলাম। তারপর সম্পূর্ণ ঘটনা খুলে বলে তমা ও রুদ্রকে। সবটা শুনে স্বামী ও স্ত্রী বাকরুদ্ধ হয়ে গেলেন, কোনো কথা বলতে পারলেন না। রুদ্র অধৈর্য হয়ে সীমাকে মারতে গেলেন। রেগে বললেন, আমাদের সংসারে যতটা বিপর্যয় নেমে এসেছে সব তোর জন্য হয়েছে। তোর জন্য আমি আমার ছেলেটাকে হারিয়েছি, আমি আমার বাড়ি গাড়ির সমস্ত ব্যবসা হারিয়েছি। তোর মতো মেয়ে যাতে কারো না হয়। রুদ্র ও তমা সীমাকে মারে। ভাই হিসেবে সঞ্জয় সীমাকে বাঁচিয়ে নেয়। ছেলের এমন উদারতা দেখে রুদ্র বলে, এখনো তুই ওকে বাঁচাবি? ওর জন্য তোর গায়ে একটা চরিত্রহীন তকমা লেগেছে। আমি মেরে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তুই এখন আবার ওকে বাঁচাচ্ছিস? আমি ওর বড়, ও ভুল করলে আমি ওকে ক্ষমা করে দেব, এটাই স্বাভাবিক। ও যতই অন্যায় করুক আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ছেলের এমন কথা শুনে তমা ও রুদ্র কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরে। দুজনে হাত জোর করে সঞ্জয়ের কাছে ক্ষমা চায়। সঞ্জয় ক্ষমা করে দেয়। তখন সেখানে উপস্থিত হয় পুলিশ অফিসার। সঞ্জয় ভয় পেলেও 2 হাত এগিয়ে দিয়ে বলে, আমি যেটা করেছি সেটা অন্যায়, আমি আইনের চোখে দোষী। আপনারা আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান, আদালত আমাকে শাস্তি দেবে। কিসের শাস্তি? আপনি কিসের শাস্তির কথা বলছেন? এই যে আমি আমার বোনের স্বামীকে খুন করেছি, আমি আইনকে নিজের হাতে তুলে নিয়েছি, তাই আইন আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আপনি ভুল ভাবছেন। প্রথম থেকে আমরা আপনাকে অপরাধী হিসাবে ধাওয়া করলেও পরবর্তীতে আপনার সাহসিকতা দেখে কমিশনার আপনাকে পুলিশের চাকরি দিতে চাইছে। আপনি অন্যায় নিজের হাতে তুলে নিলেও আপনি যে কাজ করেছেন তা কেউ করতে পারে না। আপনি একটা সন্ত্রাসীকে মেরে ফেলেছেন, তাই আইনের তরফ থেকে পুরস্কার হিসাবে আপনাকে পুলিশের চাকরি প্রদান করা হয়েছে। আপনি যদি পুলিশের চাকরি গ্রহণ করে আইনের সেবা করেন তাহলে আইন অনেক উপকৃত হবে। আপনার মতো শক্তি, ক্ষমতা, বুদ্ধি দ্বিতীয় কোনো মানুষের মাঝে পাওয়া মুশকিল। সঞ্জয় ভাবছে সে অফিসারের চাকরিটা নেবে কিনা। সঞ্জয়ের বাবা রুদ্র বলে, সঞ্জয়, না করিস না বাবা। আমি সেই কবে থেকে চাইতাম আমার ছেলে পুলিশে বড় কর্মকর্তা হবে। আমি গর্বের সাথে বুক ফুলিয়ে বলবো আমার ছেলে সৎ পুলিশ অফিসার। তুই এই চাকরিটা গ্রহণ করে আমার স্বপ্নটা পূরণ কর। ঠিক আছে বাবা, তোমার স্বপ্নই তবে পূরণ হোক। তারপরে সঞ্জয় পুলিশ অফিসারের চাকরিটা গ্রহণ করলো। রুদ্র সঞ্জয়কে জড়িয়ে ধরে। তমা উদ্বিগ্ন হয়ে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে, এই মেয়েটাকে, ওকে তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে দীপিকা। এখান থেকে আমি যখন সন্ত্রাসের পথে পা বাড়িয়েছিলাম তখন এই দীপিকাই আমাকে আলোর পথ দেখিয়ে বাড়িতে নিয়ে এসেছে। ও আমাকে ভালোবাসে আর আমিও। জানেন মা, সঞ্জয় এখনো কিন্তু আমাকে প্রপোজ করেনি। এই প্রথমবার স্বীকার করলো ও আমাকে ভালোবাসে। এটা কিন্তু ঠিক কাজ করিসনি সঞ্জয়। যে মেয়েটা তোকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে এসেছে সে তোর পারফেক্ট জীবনসঙ্গী। আমাদের সবার সামনে তুই আমার হাতের বালা দিয়ে দীপিকাকে প্রপোজ কর, বল যে তুই ওকে কতটা ভালোবাসিস। কথাটা বলে তমা নিজের হাত থেকে সোনার বালা খুলে সঞ্জয়কে দিল। সঞ্জয় সবার সামনে হাঁটু গেড়ে বসে দীপিকাকে উদ্দেশ্য করে বলে, গত কয়েক বছর ধরে আমাকে ভরসা দিয়ে আমার জীবনটাকে এত রঙিন করে তুলেছ তুমি। সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে
একটা আলোর জগতের সুন্দরভাবে বাঁচতে শিখিয়েছো তুমি। কতটা ভালোবাসি সেটা আমি কোনো সার্টিফিকেট দিয়ে বোঝাতে পারবো না ঠিকই, কিন্তু এটুকু বলতে পারি, আমার ভালোবাসা তোমার চোখে কোনোদিনও জল ঝরতে দেবে না। সবসময় তোমার মুখে এক রৌদ্র উজ্জ্বল হাসি ঝিলমিল করবে। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি দীপিকা, আর প্রচণ্ড ভালোবেসেও ফেলেছি। তুমি আমার ভালোবাসা গ্রহণ করে আমার জীবনটাকে আরও রঙিন করে তোলো। এবার আমার জীবনে চিরতরে যুক্ত হয়ে আমায় তোমার করে নিয়ে অফুরন্ত ভালোবাসো। তারপরে দীপিকার হাতে বালা পরিয়ে দিল সঞ্জয়। দীপিকা প্রথমবার সঞ্জয়কে জড়িয়ে ধরে সায় দিল তার প্রস্তাবে আর বলল, আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি সঞ্জয়। আমার জীবনে আমি একা ছাড়া আর কেউ ছিল না, অথচ দেখো ভাগ্যের পরিহাসে এক ঝটকায় কত সুন্দর একটা পরিবার পেয়ে গেলাম আমি, যেখানে মা আছে, বাবা আছে, বোন আছে, আর তোমার মতন একজন সুন্দর মনের আমার জীবন সঙ্গী আছে। আমি আগে থেকেই জানতাম যে আমি তোমার সাথে থাকলে খুব খুশি থাকবো, ভালো থাকবো, আর তাই আমিও তোমার ভালোবাসা গ্রহণ করে নিলাম। আর দেখলে তো, ঠিক তোমাকে আমার সামনে হাঁটু মুড়িয়ে বসিয়ে প্রপোজ করিয়ে নিলাম বুদ্ধুরাম। কি শয়তান মেয়ে একটা। সঞ্জয় আর দীপিকাকে অনেক আশীর্বাদ করবেন আপনারা। হ্যালো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে, গল্পটা শুনলে, এবং ভিডিও তোমাদের ভালো লাগে বা গল্প তোমাদের ভালো লাগে বলেই ভিডিওতে লাইকও করো, কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলে যাও। তাই তাড়াতাড়ি যাও, কমেন্টস বক্সে গিয়ে জানিয়ে দাও তোমাদের এই গল্পটা কেমন লাগলো। আর যারা তোমরা একদমই ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিজিট করেছো, তাদেরকে বলছি অবশ্যই ফিলিংস হার্টবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে রেখো, কারণ খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর গল্প আসতে চলেছে।